ইডিয়েট, লুচ্চা নাকি ভাই তুই? নাকি মেয়ে দেখেই হুঁশ থাকে না তোর? হাত পা কিলবিল করে মেয়ে মানুষের গায়ে হাত দেওয়ার জন্য। তোদের মতো লুচ্চা ছেলেদের জন্য না বাইরে বের হওয়া মেয়েদের জন্য নিরাপদ না। এসব আপদগুলো মরেও না কেন জানি, ফালতু একটা ছেলে। কথাগুলো শেষ করে অবতী কষিয়ে একটা চড় মারে অনেকের গালে। অনেক একেবারে ভ্যাবাচাকা খেয়ে যায়। হঠাৎ এমন আক্রমণের জন্য সে একদমই প্রস্তুত ছিল না। গালটা টনটন করছে তার। আশপাশের মানুষগুলো তার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন সে সত্যি মস্ত বড় অপরাধী। অনেক হাঁ করে কিছু সময় তার পাশে দাঁড়ানো মেয়েটার দিকে তাকিয়ে থাকে। অনেক যেন কিছুই বুঝতে পারছে না। মেয়েটা তাকে কেন এই কটু কথাগুলো বলছে আর কেনই বা থাপ্পড় মারলো সেটা অনেক মেলাতে পারছে না। অনেকের এমন হাঁ করে তাকিয়ে থাকা দেখে অবন্তী আরও বেশি তেতে ওঠে। তাকিয়েছিস কেন এরকম রাক্ষসের মতো করে? জীবনে কি কখনো মেয়ে দেখিসনি? নাকি আবার আমার কোমর ছুঁতে ইচ্ছে করছে? এবার যদি কাছে আসিস তবে মেরে তোর আন্ডা গুলিয়ে দেবো, একদম জানোয়ার। র্যান্ডমলি কোনো মেয়ের থেকে অনেক এমন করে অপমানিত হবে সেটা সে কল্পনাও করেনি। অনেক চাইলে মেয়েটার কানের নিচে পাল্টা চড় বসাতে পারত। তার রক্ত এখন টকবক করছে রাগে। কিন্তু বাসের ভিতরে মানুষজন তাকিয়ে আছে। নিজেকে কোনো মতে সামলে নিয়ে অনেক কড়া গলায় উত্তর দেয়। ওই পাটকাঠির মতো দেখতে জীবন্ত ছ্যাটা, মুখ সামলে কথা বলুন, না হলে আপনার এই সুন্দর চেহারা আর সুন্দর থাকবে না। একেবারে লাল করে দেব, হোক সেটা চুমু দিয়ে কিংবা চট দিয়ে। অনেক কিছু বলেছেন এতক্ষণ, একদম চুপ করে শুনেছি বলে আমায় দুর্বল ভাববেন না। এই কি বললি তুই? আমি পাটকাঠি? তুই তো একটা আস্ত শুয়োপোকা। লুচ্চা কথাকার, মেয়ে দেখলে গায়ে হাত দিতে যাস আর চুমু দিতে আসবি? আয় দেখি একবার, তোর ঠোঁটে আমি থুতু দিয়ে দিব। তুই জানিস তুই কার সাথে কথা বলছিস? ওই থামেন তো আপনি। সে কখন থেকে এক নাগারে বলে যাচ্ছেন আমি আপনার গায়ে হাত দিয়েছি। আপনি কি চোখে দেখেছেন? শুধু সুন্দরী বলে আর মেয়ে মানুষ বলে যা খুশি তাই বলে চিল্লাতে পারেন। একবারও কি সত্য মিশা যাচাই করার প্রয়োজন মনে করবেন না? যেই না আপনার চেহারা পুরাই যেন তিতা করলা, আপনার গায়ে নাকি আমার মতো হিরোদের হাত দেবে। আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? জানতো দূরে গিয়ে মরেন। আপনার মতো মেয়েদের আমি পাত্তাও দেই না। কি? আমি করলা? তুই একটা কেরোসিন তেল। যা এখান থেকে, দূরে যা। তোর গা থেকে কেরোসিনের গন্ধ আসে। জঘন্য একটা ছেলে তুই। ব্যস্ত জনবহুল এক বাস, প্রচণ্ড ভিড় আর মানুষের চাপে দম বন্ধ হওয়ার মতো অবস্থা। বাসের ভিতর চারিদিকে মানুষের গাদাগাদি। এই ভিড়ের মধ্যেই বাক্য বিনিময় হয়েছে অনিক আর অবন্তীর মাঝে। অবন্তীর পরনে আজ খুব সুন্দর একটা নীল রঙের শাড়ি। সেজে গুজে আজ সে বাড়িতে যাচ্ছিল একটা অনুষ্ঠানে যোগ দিতে। কিন্তু বাসের এই বৃষ্টি ভিড়ে তাকে পড়তে হয়েছে নরম চরম বিড়ম্বনায়। অনেক আর কোনো উত্তর দেয় না। সে প্রচণ্ড রেগে অবন্তীর ঠিক সামনে গিয়ে শক্ত হয়ে দাঁড়ায়। অবন্তী কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে অনেকের দিকে। আজ তার বাড়িতে অনুষ্ঠান বলে সে খুব যত্ন করে শাড়ি পরেছে। বাসের এই দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে সে যথেষ্ট ক্লান্ত। কিন্তু মাঝখানে থেকে এই ফালতু ছেলের সাথে ঝামেলা বেঁধে তার মেজাজ এখন খুবই খারাপ। ওদিকে অনিকও আজ বাসে উঠেছে তার খালার বাড়িতে যাওয়ার জন্য। অনেক যখন বাসে ওঠে তখন ভিড়ের মাঝখানে শাড়ি পরা এই মেয়েটিকে দেখে তার বেশ ভালো লাগে। প্রথম দেখাতেই অনেকের অবন্তীকে ভালো লেগে যায়। অবন্তীর সাথে কথা বলার সুযোগ খুঁজছিল সে, কিন্তু সে লক্ষ্য করে শাড়ি পরার কারণে মেয়েটার কোমরের কিছু অংশ দেখা যাচ্ছে। আর বাসের একদল অসভ্য মানুষ খুব বাজেভাবে সেদিকে তাকিয়ে আছে। অনেকের এই বিষয়টা মোটেও সহ্য হয় না। সে কেবল মেয়েটিকে আড়াল করার জন্য ভিড় ঠেলে অবন্তীর কাছাকাছি গিয়ে দাঁড়ায়, যাতে কেউ তাকে বাজেভাবে দেখতে না পারে। কিন্তু তখনই এক ছোট বাচ্চা মেয়ে এসে অবন্তীর খোলা কোমরে চিমটি কেটে পালিয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তেই অনেকের ফোনের রিংটোন বেজে ওঠে। পকেটে হাত দিয়ে ফোনটা ধরতে যাবে অবন্তী, তখন তাকায় সেদিকে। ভাবে অনেকই তার কোমরে ভিড় আর সুযোগ বুঝে হাত দিয়ে চিমটি কেটেছে। ব্যাস, তারপরই শুরু হয় অবন্তীর বোমা ফাটানো। সে অনেকের হাত সরানো দেখেই বোঝা যায় কাজটা তার। অনেকের উপরে অবন্তীর এমন কড়া মেজাজ দেখে অনেক এখন রেগে আছে।
তবে অনেক কিছুই বলল না। সে চুপচাপ দাঁড়িয়ে আছে। রাস্তার জ্যাম পার হয়ে বাস যখন একটা ফাঁকা জায়গায় এসে পৌঁছায়, তখন চালক হঠাৎ খুব জোরে ব্রেক করে। বাসটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে থেমে যায়। অবন্তী হাতল ধরে থাকলেও নিজের ভারসাম্য এসে রাখতে পারে না। চাল সামলাতে না পেরে সে সরাসরি গিয়ে পড়ে অনেকের বুকের উপর। অনেক যেন ঠিক এই মুহূর্তটির জন্যই ওত পেতেছিল। সে দ্রুত ঘুরে অবন্তীকে ধরে সোজা করে দাঁড় করায়। তারপর ঠাস করে অবন্তীর গালে একটা চড় বসিয়ে দিল। বাসের মধ্যে এরকম স্তব্ধ হয়ে যায় সবাই। অবন্তী নিজের গালে হাত দিয়ে বিস্ময় আর বেদনায় অনেকের দিকে তাকিয়ে থাকে। তার চোখের পানি চিকচিক করছে। অনেক সেসব পাত্তা না দিয়ে বলে, ফাজলামো হচ্ছে বেয়াদব মেয়ে, লজ্জা করে না একটা অচেনা ছেলের গায়ের ওপর এসে পড়তে? ঘরে কি ভাববাই নেই? তারা কি কোনো শিক্ষা দেয়নি তোকে? নাকি হ্যান্ডসাম ছেলে দেখলেই তোর ইচ্ছে করে গায়ের উপর এসে পড়তে হয়? এরপর হয়তো হাসি হাসি মুখ করে বলবি সরি ভাইয়া, তাই না? তুই একটা বেয়াদব আর অসভ্য মেয়ে, তা কি জানিস? অবন্তী টুকরে কেঁদে ফেলার মতো অবস্থা হয়। অনেকের একটু মায়াও হয় না অবন্তীর এই কান্নারত ভঙ্গি দেখে। সে জানে আগে অবন্তী তাকে সবার সামনে অপমান করেছে। অবন্তী এবার খুব নিচু স্বরে আর কাচুমাচু গলায় বলে, আমি ইচ্ছে করে আপনার গায়ে পড়িনি। বাস খুব জোরে ব্রেক করলো, তাই আমি টাল সামলাতে না পেরে পড়ে গেছে। আমাকে দয়া করে ভুল বুঝবেন না। বাপ্পা, কি চমৎকার অজুহাত! এত সুন্দর করে মিথ্যা কথা তো বড় বড় কবিরা বা লেখকরাও বলতে পারবে না। তোর মতো মেয়েদের স্বভাব কি আমি জানি না ভেবেছিস? প্রথমে গায়ের উপর পড়বি, তারপর হাসি মুখে সরি বলবি যাতে ছেলেটা গলে যায়। এরপর বন্ধুত্ব করতে চাইবি আর নম্বর নিবি। শালি 12 ভাতারি ভাবখানা তো এমন যেন তুই কোনো মস্ত রাজকুমারী। যেই না চেহারা তোর, আমার সাথে ঢং ধরেছে পেয়ারা। দেখুন, আমি সত্যিই বলছি, আমি ইচ্ছে করে আপনার গায়ের উপরে পড়িনি। আপনার মতো অসভ্য ছেলের গায়ে পড়ার মতো কোনো শখ তো আমার নেই। ফালতু কথা বলা এখন বন্ধ কর। আর সব কিছু নিজের মতো করে সস্তাভাবে ভাববেন না। তাই না? যখন নিজে সব উল্টাপাল্টা ভাবিস তখন কিছু না। ওই কানা খাটাস, তুই কি চোখে একবারও দেখেছিলি আমি তোর কোমরে হাত দিয়েছি? কোনো প্রমাণ আছে তোর কাছে? প্রমাণ ছাড়া একটা ছেলেকে জনসম্মুখে তুই চড় মারলি, আর এখন সাধু সাজছিস? অবন্তী এবার পুরোপুরি চুপ হয়ে যায়। তার কাছে কোনো উত্তর নেই। অনেক এখনও রাগে ফুঁসিয়ে তার মুখ দিয়ে আগুনের মতো কথা বের হচ্ছে। বাসের অন্য যাত্রীরা তাদের এই তুমুল ঝগড়া দেখে বেশ মজা নিচ্ছে। কেউ কেউ পকেট থেকে ফোন বের করে ভিডিও করতে শুরু করে দিয়েছে। পরপর পুরো বাসে এখন এক থমথমে উত্তেজনা বিরাজ করছে। অনেক আর অবন্তী একে অপরের দিকে রাগী চোখে তাকিয়ে থাকে। শোন সেমরি, তোর মতো সস্তা 2 টাকার মেয়ের গায়ে আমি হাত দিইনি। তোর গায়ে ওই যে দেখ পিচ্চি মেয়েটা হাত দিয়ে দৌড় দিয়েছিল। যত সব ফলতু মেয়ে, ছেলে দেখলে যেন মাথা ঠিক থাকে না, বেকের নাম করে গায়ে এসে পড়ে। ওদের ঝগড়া শুনে বাসের হেল্পার বারবার বলছে, আরে ভাই শান্ত হন, আরে আবার থামেন। কিন্তু কারো কথা শোনার মতো মানসিকতা এখন অনেক বা অবন্তী কারোরই নেই। অনেক যেন আজ পণ করে নেমেছে যে অবন্তীকে সে শিক্ষা দিয়েই ছাড়বে। কি হলো, এখন মুখ দিয়ে কথা বের হচ্ছে না কেন? চর মারার সময় তো হাত খুব কিলবিল করছিল, এখন তো ভিড় আরও বেড়েছে। এখন কেন আবার আমার দিকে এগিয়ে আসিস? এখন বুঝি খারাপ লাগছে না? এই, মুখ সামলে কথা বল। তুই বেশি বাড়াবাড়ি করছিস কেন? আমি একবার বলছি তো যে আমি ইচ্ছে করে তোর উপরে পড়িনি। বাস ব্রেক করেছে বলেই এমন হয়েছে। আর তুই যেভাবে আমার সাথে কথা বলছিস, মনে হচ্ছে তুই যেন কত বড় দুধে ধোয়া তুলসী পাতা। শোনেন কানা খাটাস বিবি, আমি কেমন পাতা সেটা পাড়ার লোক জানে, কিন্তু তোর মতো ড্রামাবাজ মেয়ে আমি জীবনেও দেখিনি। বাসে ওঠার পর থেকে ভাব নিয়েছিস যেন তুই লন্ডন থেকে এসেছিস। শাড়ি পরেছিস বলে কি নিজেকে অপসরা ভাবিস? তোকে দেখলে তো ডাইনিও ভয় পাবে। মুখ সামলে বেদব। তুই আমায় ডাইনি বললি? তোর সাহস কত? আয় দেখি। আর একবার যদি ডাইনি বলে ডাকতো, তোর জিভা টেনে না ছিঁড়ে ফেলবো। আর আমি কি শাড়ি পরবো না কি পরবো এটা তোর কাছ থেকে আমাকে শুনতে হবে নাকি? তুই কে শুনি? আমার গার্জিয়ান? গার্জিয়াস হতে যাব কেন? আমি কি তোর মতো পাগল নাকি? তোর মতো ঝগড়ুটে মেয়ে যার কপালে জুটবে তার জীবন তো তিতা করলার জুস হয়ে যাবে। আর হ্যাঁ, 10 বার বলবো ডাইনি ডাইনি ডাইনি,
কি করবি তুই? মারবি আবার? আয় দেখি, এবার হাত তুলে দেখা। তোর হাত ভেঙে যদি হাতে না ধরিয়ে দিয়েছি তবে আমার নাম অনিক না। ওরে বাবা, কত বড় হিরো রে! নাম আবার অনেক। তোর নাম হওয়া উচিত ছিল বেয়াদব তেলাপকা। মানুষের গায়ে পড়ে থাকিস আর দোষ দিস মেয়েদের। তোর মতো ছেলেদের জন্যই আমাদের সমাজটা পচে গেছে। তোরা আছিস বলি না মেয়েরা আজ বাসে চলতে ভয় পায়। আবুল তাবুল বকা বন্ধ কর তো। সমাজ উদ্ধার করতে এসেছে উনি, আগে নিজের মেজাজ ঠিক কর। একটা নিরপরাধ ছেলেকে বাসের সবার সামনে অপমান করে এখন সমাজের দোহাই দিচ্ছিস? বাসের ওই কোনায় যে পিচ্চিটা ছিল ও তোর কোমরে চিমটি কেটেছে। তোর কোমর খোলা ছিল, নাভি দেখা যাচ্ছিল। আমি তোকে আড়াল করার চেষ্টা করেছিলাম যাতে ওই লোকগুলো তোর দিকে ওভাবে না তাকায়। আর তুই কি করলি? আমাকেই চড় মারলি। মিথ্যে কথা বলবি না। আমি দেখেছি তোর হাত আমার পেছনে ছিল। তুই ফোন বের করার নাটক করছিলি। এসব পুরনো কায়দা আমি জানি। আরে গাধা মেয়ে, ফোন কি আমি পা দিয়ে বের করব? পকেটে তো ওদিকেই থাকে। তুই কি চাস আমি এখন আমার বাসের সবাইকে ডেকে প্রমাণ দিই? ওই যে সামনের সিটে কাকা দেখেছে, সব জিজ্ঞেস করে দেখ। কাকা দেখেছে মানে? সবাই মিলে কি আমাকে এখন মিথ্যেবাদী বানাবি? তো তোরা ছেলেরা তো একজোট হবি। একজোট হওয়ার কিছুই নেই। তোর মতো যদি জেদি আর ঘাড়তারা মেয়ের সাথে কথা বলাই লস, নিজেকে অনেক বড় কিছু মনে করিস তাই না? আয়নায় চেহারা দেখেছিস গাছ, শাড়ি পরেছিস ঠিকই, কিন্তু মেজাজটা তো সেই মেথরদের মতো। এই মুখ সামলে। তুই আমাকে মেথর বললি? তোর কত বড় সাহস, তুই জানিস আমি কে? তুই কে সেটা দিয়ে আমার কোনো কাজ নেই। তুই যে একটা অসভ্য মেয়ে সেটা তুই বাসের সবাই এখন জানে। তোর মতো মেয়েরা যখন বিনা কারণে চিল্লায় তখন খুব ভালো লাগে তাই না? পাবলিসিটি পাস। এখন মানুষ ভিডিও করছে, কাল ফেসবুকে ভাইরাল হবি, তখন বুঝবি করলা সুন্দরীর কত ডিমান্ড। তুই আমায় ভাইরাল করবি? আয় কর, আমিও দেখবো কত বড় ক্ষমতা তোর। বাসে ব্রেক কষার পর তুই আমাকে যে চড়টা মেরেছিস সেটার জন্য তোকে জেলের ভাত খাওয়াবো আমি। জানা নিয়ে যা, জানা নিয়ে যা জেলে। পুলিশকে গিয়ে বলবি যে আমি আপনার ওপর পড়ে গিয়েছিলাম আর হ্যান্ডসাম ছেলে দেখে নিজেকে সামলাতে পারেনি, তাই সে আমাকে চড় মেরেছে। দেখিস পুলিশ তোকে ফুলের মালা দিয়ে বরণ করবে। তুই নিজেকে অনেক বড় হ্যান্ডসাম ভাবিস তাই না? তোর মতো পচা আলুর মতো চেহারা নিয়ে মানুষ রাস্তায় বের হয় কি করে সেটাই আমি ভাবছি। তোর গা থেকে এখনো ওই বিচ্ছিরি গন্ধ আসছে। গন্ধ তো আসবেই। তোর মতো ডাইনি যখন পাশে থাকে তখন বাতাসও বিষাক্ত হয়ে যায়। তোর সাথে এক বাসে থাকা মানে নিজের দিনটাই মাটি করা। তবে নেমে যা না, কে তোকে ধরে রেখেছে? পরের স্টপেই তুই নেমে যা। তোর মতো জানোয়ারের সাথে আমি আর এক সেকেন্ডও থাকতে চাই না। নামবো তো অবশ্যই, আমার গন্তব্য চলে এসেছে। কিন্তু মনে রাখিস, আজ যা করলি সেটার শাস্তি তুই ঠিকই পাবি। কুদরত তোকে ছাড়বে না। তোর এই শাকচুন্নির মতো মুখখানা আরও কালো হয়ে যাবে। তোকে যেন নিজের এলাকায় না দেখি। যা যা, অনেক জ্ঞান দিয়েছিস, নিজের পথ দেখ। তোর মতো কেরোসিন তেলের আর দরকার নেই এখানে। বাসের স্টপেজ আসতেই অনেক গটগট করে নামার জন্য দরজার দিকে এগোয়। অবন্তী তখনও রাগে ফোঁস করছে আর বারবার ওনার দিকে চোখ মুছছে। অনেক নেমে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ঘুরে তাকিয়ে অবন্তীকে উদ্দেশ্য করে আরও একবার তাচ্ছিলের হাসি দেয়। অবন্তী রাগে জানালার দিকে মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু তার দু চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। বাসের ভিতর নীরবতা নেমে এলেও উত্তাপ তখনও কমেনি। বাস থেকে নেমে অনেকের মেজাজ চরম খারাপ হয়ে আছে। ওই ঝগড়াটে মেয়েটার উপর রাগে তার সারা শরীর এখনও কাঁপছে। অনেক রাস্তার পাশে দাঁড়ানো একটা বাইক ভাড়া করে নেয়। তার খালার বাড়ি এখান থেকে খুব বেশি দূরে নয়। অনেকের বয়স 24 বছর। সে অনার্স 3য় বর্ষে পড়ছে ঠিকই, কিন্তু সারা বছরে মাত্র 2 দিন ভার্সিটিতে পা রেখেছে, তাও আবার কেবল ফি জমা দেওয়ার জন্য। তার দিন কাটে মারামারি আর রাজনৈতিক কর্মকাণ্ডে। আসলে অনেকের বড় ভাই এলাকার রাজনৈতিক দলের অনেক বড় নেতা, আর স্থানীয় চেয়ারম্যানের ছোট ভাই হিসেবে অনেকের একটা আলাদা পাওয়ার আছে। এই ক্ষমতার জোরেই সে দাপিয়ে বেড়ায়। বাইকে চেপে বসতেই অনেকের মাথায় আজকের সকালের কথাগুলো ঘুরতে থাকে। অনেক যে কেবল শুধু মারামারি করে তা কিন্তু নয়। এলাকার অনেক অসহায় মানুষ বিচার নিয়ে তার কাছে আসে। গতকাল সকালেও যেমন এক মহিলা এসেছিল তার কাছে সাহায্য চাইতে। বাবা অনেক, তোমাকে খুঁজছিলাম অনেকক্ষণ ধরেই। কেন আন্টি, কি হয়েছে? দেখে তো তেতো মনে হচ্ছে। আপনার তো কোনো সমস্যা হওয়ার কথা না।
মহিলাটি অনেকের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। সে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে ভাঙা গলায় বলতে শুরু করে। আমার মেয়ের বিয়ে দিয়েছি 1 বছর হয়েছে বাবা, কিন্তু জামাইটা আমার মেয়েটাকে অনেক মারে যৌতুকের জন্য। বারবার বলে বাপের বাড়ি থেকে টাকা আনতে। তোমার আঙ্কেল তো দিনমজুর, দিন আনে দিন খায়। আমরা গরিব মানুষ বাবা, কোথা থেকে এত টাকা দেব বলো তো? কালকেও মেয়েটাকে অনেক মেরে হাত পা ভেঙে ফেলে রেখেছে, হাসপাতালেও নেয়নি পাষাণটা। তোমার বড় ভাইকে পেলাম না অফিসে, তাই সবাই বলল তোমাকে জানাতে। তুমি যদি একটা কিছু করো বাবা। ওহ, এই বিষয়ে আন্টি আপনি একদম চিন্তা করবেন না। একটা কাজ করেন, কালকে সকালে আমরা আসি আপনাদের ওখানে। আপনি ওই অসভ্য জামাইকে ফোন দিয়ে ডেকে বলেন যে আপনি টাকা দেবেন, তারপর সে আসুক, বাকিটা আমি দেখছি। ওকে আজরাইলকে জিনিস সেটা বুঝিয়ে দেব। মহিলাটি অনেককে দোয়া করতে করতে বিদায় নেয়। অনেক এরপর আর দেরি করে না। সে তার নিজের বিশ্বস্ত কয়েকজন ছেলেকে ডেকে নেয়। এরপর সেই মহিলার জামাইকে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে। আজ সকালে সে মহিলার বাড়িতে গিয়ে অনেক ও তার ছেলেরা ওত পেতে থাকে। কিছুক্ষণ পরেই সেই জামাই নামের জানোয়ারটা এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। ওই টাকা দিন তাড়াতাড়ি, 30,000 টাকা বের করেন, না হলে আপনাদের মেয়েকে আজ মেরেই ফেলবো। টাকা না দিলে মেয়েকে রাখবেন আপনাদের কাছে। ঠিক সেই সময় অনেক ঘর থেকে বের হয়ে আসে। তার হাতে একটা হকি স্টিক। অনেক এসে সেই ছেলেটার সামনে দাঁড়ায়। অনেকের পিছনে তখন তার 4-5 জন ছেলে দাঁড়িয়ে আছে। অনেকের গম্ভীর চেহারা দেখে ওই ছেলেটার গলার আওয়াজ নিচু হয়ে যায়। টাকা লাগবে তোর? শোন রে কোলাঙ্গর, মা বাবা অনেক বিশ্বাস করে তাদের মেয়েকে সবটুকু দিয়ে বড় করে, এরপর একটা ছেলের হাতে তুলে দেয় এই আশায় যে মেয়েটা ভালো থাকবে। একজন স্বামীর দায়িত্ব থাকে মেয়েটাকে খুশি করার আর তাকে আগলে রাখার। আর তুই যৌতুকের জন্য মেয়েটাকে রোজ মারিস। আমাকে চিনিস তুই? আমি এলাকার চেয়ারম্যানের ছোট ভাই। তোর যৌতুকের শখ আজ আমি সব দিক দিয়েই ভরিয়ে দেবো, মার্শালারে। অনেকের কথা শেষ হওয়ার আগেই তার ছেলেরা ওই অসভ্য জামাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। অনেক নিজেও হকি স্টিক দিয়ে কয়েকটা বাড়ি দেয়। ছেলেটাকে তারা সবাই মিলে অনেক পেটায়। মার খেতে খেতে ছেলেটার অবস্থা আধমরা হয়ে যায়। সে মাটিতে লুটিয়ে পড়ে মাফ চাইতে থাকে। কি হলো, আর টাকা চাইবে? দরকার ছাড়া আর টাকা লাগবে তোর? লোন নেবে আর সেটা শোধ করতে বউকে মারবি বল, আর বউ পেটাবি কিনা? লিখিত দে শালা এখন। আর কোনোদিন যদি শুনি তুই এই মেয়ের গায়ে হাত দিয়েছিস, তবে তোকে এই এলাকাতে আর অস্ত রাখবো না, গোরস্থানে পাঠিয়ে দেবো একদম। কাজ মিটিয়ে অনেক যখন নিজের বাড়িতে ফেরে এবং আরাম করে সোফায় বসে, তখনই তার মা মোমেনা বেগম ঝড়ের বেগে এগিয়ে আসেন। তিনি এসেই অনেকের কানটা ধরে সজোরে এক টান দেয়। ও কে রে? ও মা, আহ মা, লাগছে তো, কান ছাড়ো বলছি। কানটা কি সরকারি পাইছো নাকি? এভাবে টানছো কেন? কেন রে, সরকারি পেতে হবে কেন? নিজের ঘরের প্রোডাক্ট পাইছি আমি, তাই ইচ্ছে মতো ছিঁড়ব এই কান। তোর জন্য কি কোনো শান্তি আছে আমার? আমি কি করলাম এখন? সকাল সকাল কান ধরে কেন টানাটানি করছো? আমি তো ভালো মানুষের ভালো কাজ করে আসলাম। ওই বান্দর, তোকে কতবার করে বললাম তোর খালা তোকে যেতে বলেছে। বড় ছেলেকে তো বাড়িতেই পাওয়া যায় না, সারা দিন মিটিং মিছিল করে। তোকেই পেলাম হাতে। তোকে কতদিন থেকে বলছি যা, খালার বাড়িতে গিয়ে ঘুরে আয়। কানে কি কথা যায় না তোর? তাই ভাবছি কানটাই ছিঁড়ে ফেলবো আজ। তুই কি বুঝবি খালার জন্য তোর মায়ের মনটা কেমন করে? ও হ্যাঁ মা, মনে পড়েছে, তুমি তো বলেছিলে খালার বাড়ি যেতে, কিন্তু কানটা ছাড়ো তো আগে। কান ছিঁড়ে গেলে খালার বাড়িতে যাবো কি করে? সবাই তো কানা বলবে। না, কোনো ছাড়াছাড়ি হবে না। তুই আগে পরিষ্কার করে বল যে তুই যাবি কি না। আমার একটা মাত্র বোন, সে গ্রামে থাকে বলে কি তাকে ভুলে যাবি? শহরে আসে না বলে আমরাও যাব না? তুই তো সেই ছোটোবেলাতে একবার গিয়েছিলি ওর বাসায়, আর যাসনি কোনো দিন। আমি একা একা কতবার যাব বলতো? তোরা বড় হয়ে আত্মীয়দের সম্পর্ক ভুলে যাচ্ছিস কেন? বেয়াদব ছেলে, বল যাবে কি না? হ্যাঁ মা, যাবো তো বললাম, বলছি তো যাব। কবে যাবি সেটা বল। তোর কথার কোনো বিশ্বাস নেই আমার কাছে। আজই যাবো গো মা। এখন কানটা ছাড়ো না কেন? তুমি কি পচামা হয়ে গেছো নাকি? নিজের ছেলের কান এভাবে কেউ ছেড়ে ফেলে? চুপ ফাজিল,
তুই আমার কথা কেন শোনিস না সেটাই আমার দুঃখ। তোর কান আজকে আস্ত রাখবো না আমি। তোর কপাল ভালো যে তুই রাজি হয়েছিস। তুই এই মুহূর্তে তৈরি হয়ে খালার বাসায় যাবি। আমি কোনো অজুহাত শুনবো না। না মানে আম্মু, আমি তো ভেবেছিলাম বন্ধুদের সাথে একটু আড্ডা দেব। না মানে কি? যাবে কি না তুই সেটা বল। ঝাড়ু আনতে হবে নাকি? আরে না না না, ঝাড়ু কেন আনবে? যাবো তো যাবো, আমি এখনই রেডি হচ্ছি। মায়ের এমন কড়া নির্দেশ অমান্য করার ক্ষমতা অনেকের নেই, তাই সে বাধ্য হয়ে আজ সকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছে খালামণিদের বাসার উদ্দেশ্যে। বাইক নিয়ে যেতে ইচ্ছে করেছিল, কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে, তাই বাস স্ট্যান্ডে আছে সেটা। একটা বাসে উঠেই দেখতে পাই চরম ভিড়, আর উঠেই নজরে পড়ে শাড়ি পরা অবন্তী মেয়েটার দিকে। তারপর তো সবটা আপনারা জানেনই। এখন সে বাইক নিয়ে গ্রামের মেঠো পথ দিয়ে খালার বাড়ির দিকে এগোচ্ছে। আশেপাশে সবুজ শস্য ক্ষেত আর বড় বড় গাছপালা। অনেকের মা জানিয়েছে তার এক খালাতো বোন আছে, অনার্স শেষ করেছে। অনেকের থেকে 2 বছরের সিনিয়র সে। অনেক ভাবছে সেখানে গিয়ে কি খালার মেয়ে অর্থাৎ তার খালাতো বোনের দেখা পাবে কিনা। তার সেই বোন তার চেয়ে 2 বছরের বড়, নাম তার অবন্তী। অনেক বছর তাকে দেখেনি অনেক, তাই তার চেহারা কেমন হয়েছে তাও মনে নেই। অনেক বাইকের গতি বাড়িয়ে দেয়। সামনের দিকে তাকাতেই তার চোখে পড়ে একটা সুন্দর সাজানো গোছানো বাড়ি। অনেক মনে করার চেষ্টা করে এটাই কি তার খালার বাড়ি কিনা। লোকেশন থেকে সেটাই মনে হয়েছে। সে বাইক থামিয়ে পকেট থেকে ফোন বের করার কথা ভাবে, কিন্তু বাসে সেই ঝগড়াটে মেয়েটার মুখ মনে পড়তেই তার মন আবারও তিক্ত হয়ে ওঠে। সে বাইক থেকে নেমে বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। অনেক মনে মনে ভাবছে যে আজ খালার বাড়িতে গিয়ে শান্তিতে কয়েকটা দিন কাটাবে, কিন্তু ভাগ্যে যে তাকে না না কোন ভাই, আর দিকে নিয়ে কোনোদিন টাকা যাচ্ছে চাইবো না। সেটা আর অনেক মারবেন এখনো না ভাই, জানে না। আমি সে মরে কেবল যাবো। বাড়ির আমার ভুল কলিং হয়ে বেল গেছে, আর কোনোদিন বইয়ের গায়ে টিপে হাত দেবো না। অপেক্ষা করতে থাকে আর মনে মনে ভাবতে থাকে মায়ের নির্দেশ মতো তো এলো, এখন সেখানে গিয়ে তার দিনগুলো কেমন কাটবে। এদিকে অবন্তীর মেজাজ এখন একদম সপ্তমে চড়ে আছে। বাসে ওই ছেলেটার সাথে ঝগড়া হওয়ার পর থেকে জনসম্মুখে অপমানের কথা ভেবে তার শরীর অপমানে রেডি করছে। তবে বাসের ভিড় কমার পর পাশের এক যাত্রী তাকে জানায় যে আসলে ওই ছেলেটা নয়, বরং একটা পিচ্চি মেয়ে দুষ্টুমি করে তার কোমরে চিমটি কেটে পালিয়েছিল। এটা জানার পর অবন্তীর মনে মনে কিছুটা খারাপ লাগে ঠিকই, কিন্তু অনেকের মুখে মুখে দেওয়া জবাব আর ব্যবহার মনে পড়লে তার সেই রাগ লাগা নিমেষেই উবে যাচ্ছে। সে মনে মনে ভাবে ছেলেটা যাই হোক একটা আস্ত ফজিল আর অসভ্য। মুখটা একদম তিতা করলার মতো করে যে সে বাসস্ট্যান্ডে এসে নামে। অবন্তী শহরে পড়াশোনা করে। তার মা কেয়া বেগম তাকে অনেকবার করে বলেছিল শহরে খালার বাসায় থেকে পড়ালেখা করতে, কিন্তু জেদি অবন্তী কারো কথাই শোনেনি। তুই শহরে পড়াশোনা করেছিস তো কি হয়েছে? খালার বাসায় থেকে পড়লে আমাদের অন্তত একটা শান্তি থাকে। একা একা হোস্টেলে থাকা কি ভালো দেখায়? না মা, আমি একাই হোস্টেল থেকে পড়াশোনা করব। খালার বাসায় থাকলে নানা রকমের নিয়ম মেনে চলতে হবে, আমি নিজের মতো থাকতে চাই। ব্যাস, তারপর থেকে অবন্তী হোস্টেলে থেকে পড়াশোনা চালিয়ে যায়। সেও কখনো তার খালার বাড়িতে যায়নি। পড়াশোনার অনেক লম্বা চাপের পর আজ তাদের ভার্সিটিতে একটা বড় অনুষ্ঠান শেষ হয়েছে। সকাল সকাল তার মা কিয়া বেগম ফোন করে তাকে বাড়িতে আসার জন্য তাগাদা দেন। অবন্তী শোন, আজ বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে, তুই কিন্তু সময় করে চলে আসিস, অনেকদিন তোকে দেখি না। অবন্তী ভার্সিটির ফাংশনে যাওয়ার জন্য খুব সুন্দর করে নীল রঙের শাড়ি পরেছিল। মায়ের ফোন পেয়ে সে ওভাবেই হোস্টেল থেকে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে, কিন্তু বাসে এসেই সেই অপ্রতিবেত বিপত্তি ঘটে যায়। যা হওয়ার হয়ে গেছে ভেবেই সে একটা দীর্ঘশ্বাস ফেলে অটোতে ওঠে। অটো সিটে বসে সে বারবার নিজের গালটা স্পর্শ করে দেখে সেখানে অনেক হাতে চড় মেরেছিল। রাগে তার চোখে আবারও পানি চলে আসে। অপরদিকে অনেক তার খালামণি কিয়া বেগমের বাড়িতে পৌঁছে গেছে। সে বাইক থেকে নেমে গেট দিয়ে ভিতরে ঢোকা মাত্রই কিয়া বেগম বারান্দা থেকে ছুটে আসেন। অনেককে দেখেই তিনি তার কানটা টেনে ধরে বলেন, ওই বান্দর ছেলে, খালা বাড়িতে আসতে কি খুব কষ্ট হয় তোর? জানিস কতদিন তোদের ডাকি আর খুঁজি,
আমার আর কে আছে বলতো তোরা ছাড়া? বড় হয়েছিস বলে কি খালাকে ভুলে যাবি? আহ খালামণি, লাগছে তো। সকালবেলা মাঝে কানটা ধরে টান দিয়েছে, তুমিও ঠিক সেই একই কান ধরেই টানলে। আমার এই বেচারা কানের কি দোষ বলো তো? সবাই কেন এটার উপরেই অত্যাচার করো? কারণ তুই কানে কোনো কথাই নিস না। তোর মা কত করে বলে, কিন্তু তুই একবারও আসিস না কেন? খালাকে কি আর পছন্দ হয় না তোর? আমার মেয়েটাও হয়েছে ঠিক তোদের মতো, অবন্তী শহরে থাকে কিন্তু একটা বার তোদের বাড়িতে যায় না। তোদের বংশের রক্তটাই মনে হয় এরকম। আচ্ছা, আগে কান ছাড়ো তো। উফ, আমার কান নিয়ে সবাই টানাটানি। ধ্যাত, ভালো লাগে না একদম। বাড়িতে ব্যস্ত থাকি, নানা কাজ করতে হয়, সব শেষ করে আসলাম। এখন বাস জার্নি করে শরীরটা একদম শেষ হয়ে গেছে। হয়েছে, আর ঢং করতে হবে না। এখন বল কি খাবি? তোর জন্য কি রান্না করব? খাবো একটু পরে খালামণি, খিদে এখনো লাগেনি। আগে একটু রেস্ট করতে দাও আমাকে, প্রচণ্ড ক্লান্ত লাগছে। তাহলে একটা কাজ কর, মেহমানদের জন্য যে রুমটা আছে সেটা গোছানো হয়নি এখনো। তুই বরং ওপরে অবন্তীর রুমে যা, আমি বিকালের দিকে রুমগুলো গুছিয়ে রাখবো। এখন তুই ওখানে গিয়ে একটু গড়িয়ে নে। অনেক আর কোনো কথা না বাড়িয়ে সিঁড়ি দিয়ে উপরতলায় চলে যায়। রুমটা দেখিয়ে কেয়া বেগম নিচে কাজে ব্যস্ত হয়ে পড়েন। অনেক উপরের তলায় গিয়ে অবন্তীর রুমটাতে ঢুকে পড়ল। রুমে পা রাখতেই তার চোখ কপালে ওঠে। কি চমৎকার সাজানো গোছানো একটা ঘর। হালকা রঙের পর্দার ফাঁক দিয়ে মিষ্টি রোদ এসে পড়ছে বিছানার উপর। অনেক সারা ঘরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। এদের ঘরের একটা আলাদা স্নিগ্ধ ঘ্রাণ আছে যা অনেকের নাকে লাগছে। সে চারপাশ দেখতে দেখতে আলমারির পাশে অবন্তীর কাপড় চোপড় রাখার জায়গায় চলে আসে। যখন সে ঘুরে অন্যদিকে যেতে চায় তখনই তার নজর পড়ে অবন্তীর কিছু ব্যক্তিগত কাপড়ের উপর, যা আলমারির একপাশে রাখা ছিল। ওগুলো দেখে এক মুহূর্তের জন্য অনেক যেন বিদ্যুৎস্পৃষ্ট হয়। সে হঠাৎ লাফ দিয়ে ওঠে। ইস, ছি, আমি কোথায় আসলাম? নাউজুবিল্লাহ। ধ্যাত, কী সব জিনিস রাখা এখানে। একটা অবিবাহিত ছেলে এখানে ঢুকে এসব দেখছে, এটা কি ঠিক হলো? সে আর দেরি না করে দ্রুত পায়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। ঠান্ডা পানিতে মুখ ধুয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা একবার দেখে নেয়। ফ্রেশ হয়ে এসে সে আয়েশ করে বিছানায় বসে। সে আবারও ঘরের চারিদিকে তাকায়। ঘরের দেয়ালে কিছু সুন্দর পেইন্টিং আর পড়ার টেবিলে সারি সারি বই সাজানো। সে মনে মনে প্রশংসা না করে পারে না। এ কি, এত সুন্দর আর পরিপাটি বেডরুম কারো হয় নাকি? বিছানাটা এত নরম আর চাদরটা কত পরিষ্কার। এটা মনে হয় আমার সেই খালাতো বোন অবন্তীর রুম। 100% নিশ্চিত যে এটা অবন্তীর রুম। এত সুন্দর পরিপাটি বেডরুম আমি এর আগে কখনো দেখিনি। আহ, আমি যদি খালামণির মেয়েকে বিয়ে করতাম তাহলে এই রুমটা নিশ্চয়ই আমার হতো। থুর, কী সব ফালতু জিনিস ভাবছি আমি। তাকে তো দেখলামই না, আর বিয়ের কথা, ছি। সে বিছানায় আধা শোয়া হয়ে ঘরের সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকে। সে নিজেকে বোঝায় এই ভেবে যে তার খালাতো বোন নিশ্চয়ই খুব শান্তশিষ্ট আর বুদ্ধিমতী হবে। কিন্তু আমার সুইট কিউটের ডিব্বা খালাতো বোনটা কই? বাসায় নেই হয়তো, হয়তো বান্ধবীদের সাথে আড্ডা দিতে গেছে। বিছানায় আরামদায়ক নরম পরশে আর দীর্ঘ জার্নির ক্লান্তিতে অনেকের চোখের পাতা ভারী হয়ে আসে। সারাদিনের ধকল আর বাসের সেই তিক্ত অভিজ্ঞতার পর এই ঘরটা যেন তার কাছে এক টুকরো স্বর্গ মনে হয়। কখন যে সে ঘুমে তলিয়ে যায় সে নিজেও জানে না। তার অঘোরে ঘুমের মাঝেই বাহিরের রোদের তেজ কমতে থাকে আর সন্ধ্যার ছায়া ঘনিয়ে আসতে শুরু করে। সন্ধ্যার আবছা অন্ধকার তখন চারিদিকে ঘনিয়ে আসছে। অবন্তী ক্লান্ত শরীরে বাড়ির সদর দরজায় এসে পৌঁছয়। হাতে থাকা ভারী লাগেজটা কোনো মতে টেনে টেনে ঘরের ভিতরে নিয়ে আসে সে। গায়ের নীল শাড়িটা ধুলোবালিতে কিছুটা ম্লান হয়ে গেছে, আর বাসের সেই ঝামেলাতে তার মেজাজকে করে রেখেছে বিষিয়ে। সোফায় ধপ করে বসে পড়ে সে। জোরে চিৎকার করে নিজের উপস্থিতি জানান দেয়। মা, কোথায় তুমি? এক গ্লাস পানি দিয়ে যাও তো, কলেজে শুকিয়ে যাচ্ছে আমার। পারবো না এখন পানি দিতে, আমি অনেক ব্যস্ত আছি। নিজে গিয়ে খেয়ে নে। আহ মা, এমন করছো কেন? কত কষ্ট করে আসলাম জানো। অটো পাচ্ছিলাম না বলে অনেক দেরি হয়ে গেছে। সারা রাস্তা রোদে পড়েছি, তার উপরে ক্লান্তও খুব। আর মেজাজটা তো সকাল থেকেই অনেক খারাপ হয়ে আছে। একটু পানিও কি মা হয়ে মেয়েকে দিতে পারবে না?
নিয়ে খা না বাপু, সামনেই তো টেবিলে জগ রাখা আছে। এখন আমি রান্নাঘরে খুব জরুরি কাজ করছি, বললাম তো, এরকম ডিস্টার্ব করিস না তো। কি এমন কাজ করছো রান্না করে শুনি? বাড়িতে কি আজ হাতি ঘোড়া আসবে নাকি যে পানি দেওয়ার সময়ও পাচ্ছ না? তোর মমিনা খালার ছোট ছেলে আসছে আজ। ছেলেটা এসেছে অনেকদিন পর, ওর জন্য একটু পিঠা বানাচ্ছি আমি। নিজের কাজ নিজে কর সব, অত নখরা দেখাস না। তো ভালো লাগে না, মানুষের জন্য আমাকে খালি কষ্ট দেওয়া শুরু করে দিলে তো তোমরা। মেহমান আসবে তো আমি কি করব? আমি কালই হোস্টেলে চলে যাবো। এই বাড়িতে থাকার কোনো মানেই হয় না, আমার কোনো দামই নেই এখানে। মেজাজ চরম খারাপ করে অবন্তী পাশের টেবিল থেকে জগ উপর করে পানি খাচ্ছিল। ঠিক তখনই রান্নাঘর থেকে কিয়া বেগম আবার চিৎকার করে বলেন, ও হ্যাঁ, মনে পড়েছে। ফট করে যেন আবার তোর রুমে ঢুকে যাস না। তোর খালাতো ভাই এখন তোর রুমেই আছে, ও একটু রেস্ট নিচ্ছে এখানে। খবরদার, ওখানে গিয়ে কিন্তু চিল্লাপাল্লা করবি না। কথাটা শোনা মাত্রই অবন্তীর গলার পানি আটকে হেঁচকি উঠে যায়। সে কোনো মতে পানিটুকু গিলে বিষম খাওয়া হাত থেকে নিজেকে রক্ষা করে। তাই চোখ মুখ তখন রাগে একদম লাল হয়ে ওঠে। সে হাতের গ্লাসটা সজোরে টেবিলের উপর আছাড় মেরে চিৎকার করে বলে, কি মা, তুমি আমার রুমে অন্য কাউকে থাকতে দিয়েছো? তুমি তো জানো আমি আমার রুম কাউকে শেয়ার করতে দেই না। তোমাকে কি আমি হাজারবার বলিনি যে আমি বাড়িতে আসার আগে আমার রুম যেন সুন্দর করে গুছিয়ে রাখা হয়? আমার পার্সোনাল স্পেসে অন্য কেউ কেন ঢুকবে? হ্যাঁ, রেখেছিলাম তো গুছিয়ে। রুম পরিষ্কার আছে বলেই তো ওকে ওখানে পাঠালাম। তাহলে অন্য কেউ কিভাবে সেখানে ঢোকে? কোনো নবাব জাতে এসেছে যে আমার রুম দখল করে আয়েশ করছে? তুমি জানো না মা, এসব একদমই আমার সহ্য হয় না। কেন তোমরা প্রত্যেকবার আসার সময় আমার সাথে এরকম ঝামেলা করে বলো তো? আমার ঘরটা কি ছড়াইখানা পেয়েছো নাকি সবাই? আস্তে কথা বলো বন্টি, তোর গলার শব্দ এত জোরে কেন রে? পাড়ার মানুষ জানবে যে তুই বাড়িতে এসেছিস। আর তাছাড়া ছেলেটা তো তোর বাইরের কেউ নয়, তোর নিজের খালাতো ভাই সে। তোর চেয়ে 2 বছরের ছোট হবে। এতটুকু কি সহ্য করতে পারবি না? সে কি আর এখানে সারা জীবন থাকবে? এসেছে মাত্র কয়েকদিনের জন্য। এটাকে আজ আমি দেখে নিচ্ছি কত বড় সাহস আমার রুম দখল করে ঘুমায়। লাথি মেরে রুম থেকে এক্ষুনি বের করবো ওকে। আমার জিনিসের উপরে অন্য কারোর ভাগ বসানো একদম পছন্দ না মা। নবাব পুত্তরকে আজ আমি উচিত শিক্ষা দেবো। অবন্তী আর এক মুহূর্ত দেরি করে না। সে পায়ে জুতো জোড়া সজোরে মেঝেতে শব্দ করে খুলে রেখে গট গট করে সিঁড়ি দিয়ে উপরতলার দিকে হাঁটতে শুরু করে। সিঁড়ির প্রতিটি ধাপে তার পায়ের শব্দ প্রতিধ্বনিত হতে থাকে। সে চিৎকার করে বলতে থাকে যাতে রুমের ভিতরে থাকা ব্যক্তিটি আগে থেকেই সতর্ক হয়ে যায়। এই কোন নবাবজাদারে তুই? কোন সাহসে আমার ঘরে ঢুকেছিস? আমার মাটাও হয়েছে ঠিক উল্টো, সব সময় আমার সাথে এমন উল্টো পাল্টা ব্যবহার করছে। এমনিতেই সারাদিন মেজাজ খারাপ হয়ে আছে, কোত্থেকে এক উৎপাত উড়ে এসে জুড়ে বসলো ভাই শাস্তে। থাপড়ি আজকে না কান গরম করে ফেলবো একদম। খুব তো সাহস দেখেছিস না মেয়েদের রুমে ঢুকে শুয়ে পড়ে অঘোরে ঘুমাচ্ছ? লোক লজ্জা কি কোনো ভয় নেই তোদের না? কথাগুলো চিল্লিয়ে বলতে বলতেই সে সজোরে রুমের দরজাটা ধাক্কা দিয়ে ভিতরে ঢোকে। তার গলার তীক্ষ্ণ স্বরে আর দরজার আওয়াজে অনেকের কাঁচা ঘুমটা এক ঝটকায় ভেঙে যায়। অনেক ধরফর করে বিছানা ছেড়ে উঠে বসে। সে ঠিক বুঝতে পারছে না যে ঘুমের ঘোরে কোনো দুঃস্বপ্ন দেখছে নাকি সত্যি কেউ তাকে এভাবে গালাগাল দিচ্ছে। অনেক চোখ রগড়াতে রগড়াতে দরজার দিকে তাকাতেই তার হার্টবিট যেন এক মুহূর্তের জন্য থমকে যায়। সামনে দাঁড়িয়ে থাকা রণচণ্ডী মূর্তিকে দেখে অনেকের ঘুম এক নিমেষেই উধাও হয়ে যায়। সে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে সেই চেনা মুখটার দিকে যা সে বাসে দেখে এসেছিল। অবন্তী তখনও খেয়াল করেনি সামনের অন্ধকার বিছানায় কে বসে আছে। রাগে তার হিতাহিত জ্ঞান একদম লোপ পেয়েছে। রুমের লাইট না জ্বালিয়ে সে ঝড়ের বেগে ভিতরে ঢোকে এবং অনেকের অস্পষ্ট অবয়ব দেখেই হাত উঁচিয়ে চিৎকার শুরু করে দেয়। এই তুই কে রে? আমার রুমে ঢুকে আমার বিছানায় শুয়ে আছিস? তোর কত বড় সাহস যে আমার বিছানা একদম এলোমেলো করে ফেলেছিস? আম্মু, ও আম্মু, দেখে যাও, এই গন্ডারটাকে দেখে যাও। ও আমার রুমে ঢুকে আমার বিছানায় গড়াগড়ি খাচ্ছে। এর এত বড় সাহস হয় কি করে আমার বিছানায় শোয়ার? আমি কি তোকে দাওয়াত দিয়েছি এখানে ঘুমানোর জন্য? তখনই পাশে সুইচ টিপে অবন্তী রুমের লাইট জ্বালিয়ে দেয়। মুহূর্তের মধ্যে পুরো ঘর আলোয় ঝলমল করে ওঠে। আর লাইট জ্বলায় সাথে সাথেই দুজন দুজনাকে দেখে একদম পাথর হয়ে যায়। অনেক বিছানায় বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অবন্তীর দিকে।
সে যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। বাসে ওঠার পর প্রথমে যার মায়াবী রূপ দেখে অনেকের ভালো লেগেছিল, পরে আবার সেই মেয়ের সাথে ভয়ানক এক ঝগড়া আর রণচণ্ডীর ঘটনা ঘটেছিল। সেই মেয়েটাই এখন তার খালার বাড়িতে তার সামনে দাঁড়িয়ে আছে। অনেকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আর অবন্তীও একদম স্তব্ধ, তার মুখ দিয়ে আর কোনো শব্দ বের হচ্ছে না। সে হাঁ করে তাকিয়ে আছে অনেকের দিকে। সকালে বাসের ভিতরে যার সাথে তার জীবনের সবচেয়ে বিশ্রী ঝগড়া হলো, যার গালে সে চর বসিয়েছিল আর যার কাছে সে পাল্টা চর আর অপমান হজম করেছে, সেই বেয়াদব ছেলেটা এখন তার নিজের ঘরে। রাগে আর অপমানে অবন্তীর শরীরের রক্ত টকবক করে ফুটতে শুরু করে। ওরে আমার কপাল, তুই তুই এখানে কি করছিস? সেই অসভ্য লুচ্চা ছেলে না তুই? মা কি তোকে চিনতে পারেনি? তুই কি আমার পিছু নিয়ে এখানে এসেছিস? তোকে না আমি বাস থেকে নামার সময় দূর হতে বলেছিলাম, আমার সামনে না পড়তে বলেছিলাম? এখন দেখছি একেবারে আমার বেডরুমে হানা দিয়েছিস। তুই কি মানুষ নাকি অন্য কোনো একটা জগতের এলিয়েন? অসভ্য ইতর, রুম থেকে যা বলছি। ওই, মুখ সামলে কথা বল তিতা করলা। আমি তোর পিছু নিয়ে আসবো কেন? তোর মতো পাটকাঠির পেছনে ঘোরার কি আমার কোনো শখ আছে ভেবেছিস? আমি আমার খালার বাড়িতে এসেছি, তবে এখানে এসে আমি তো আজ প্রথম জানলাম যে আমার খালাতো বোনটা আসলে একটা আস্ত পাগল আর ঝোঁকরুটে কুন্টি। আমি ঠিকই বলেছিলাম, তুই একটা বড় বেয়াদব। কি? আমি বেয়াদব? তুই আমার রুমে ঢুকে আমার বিছানায় আস্তানা গড়েছিস, আবার আমাকে উল্টো কথা শোনাচ্ছিস। তুই জানিস এটা কার রুম? এটা আমার রাজপ্রাসাদ, আর তুই এখানে এসে একটা কুৎসিত শুয়োপোকার মতো পড়ে আছিস। বেরো এখনই আমার রুম থেকে। রাজপ্রাসাদ না ছাই, একটা তিতা করলার গুহা এটা। তোর মতো একটা ঝাঁটার মতো দেখতে মেয়ের রুম যে এত সুন্দর হয় সেটা আমি বিশ্বাসই করতে পারছি না। নির্ঘাত খালামণি সব গুছিয়ে রেখেছে, তুই নিজে থাকলে তো এটা ডাস্টবিন হয়ে থাকতো। আর আমি এখান থেকে কেন বের হব শুনি? এটা আমার খালার বাসা, খালামণি নিজেই আমাকে এই রুমে পাঠিয়েছে। আমার মা পাগল হয়ে গেছে, তাই তোকে এখানে পাঠিয়েছে। আমি আসছি শুনেই হয়তো মা তোর মতো আবর্জনাকে সাফ করার জন্য এখানে ঢুকিয়েছে। তুই বাসে আমার গায়ে হাত দিতে গিয়েছিলি, আবার এখন আমার সামনে বড় বড় করে কথা বলছিস। তোকে তো জুতো দিয়ে পেটানো উচিত। ওই, ফালতু কথা বলবি না একদম। হাত তো তুই আগে তুলেছিস, বিনা দোষে একটা ছেলেকে সবার সামনে অপমান করেছিস। তোকে অপমানের দায়ে পুলিশে দেওয়া দরকার। চুপ কর বেয়াদব লাফাঙ্গা। আর এখন তো দেখছি তুই চোরও। আমার রুম দখল করে উল্টো আমাকে চোর পুলিশ দেখাচ্ছিস। হ্যাঁ, তোর বাপ কি শিক্ষা দিয়েছে যে বড়দের সম্মান করতে হয়? তুই আমার থেকে 2 বছরের জুনিয়র হয়েও কি কি বিচ্ছিরিভাবে কথা বলছিস। লজ্জা করে না তোর? তোকে সম্মান করব আমি? তোর মতো বেয়াদব মেয়ের জন্য শুধু চড়ই আছে। আর তোর জন্য আছে কেবল আমার পায়ে স্যান্ডেল। তুই বাসে আমাকে শালি 12 ভাতারি বলে গালি দিয়েছিস, ওই কথা কি তোর মনে নেই? তোর মতো লুচ্চা ছেলের বোন নেই ঘরে? নাকি তারা তোর মতন এইরকমই অসভ্য? খবরদার অবন্তী, আমার পরিবার নিয়ে একদম কথা বলবি না। তোকে তো চর মেরেছি, তাতে আমার মন ভরেনি। তোর যা ব্যবহার, তোকে তো মাঝ রাস্তায় কান ধরে উঠবস করানো উচিত ছিল। বাসে যে নাটকটা করলি গায়ের উপর পড়ার, ওটা কি আমি বুঝি না ভেবেছিস? হ্যান্ডসাম ছেলে দেখে নিজের লোভ সামলাতে পারিসনি, তাই না? চুপ কর কুচ্ছিত বেয়াদব। তোর মতো বিচ্ছিরি ছেলের গায়ের উপরে পড়ার চেয়ে আমি নর্দমায় পড়া ভালো মনে করি। তোর গা থেকে এখনো কেরোসিন আর পচা ঘামের গন্ধ আসছে। আমার বিছানাটা তুই অপবিত্র করে ফেলেছিস। আমি আজই এই চাদর পুড়িয়ে ফেলবো। ওরে আমার কত পবিত্র রে! তোর মতো মেয়েরা যখন বাসের ছেলেদের দিকে আর চোখে তাকায় তখন কি পবিত্রতা থাকে না? তুই একটা আস্ত ভণ্ড। নিজের দোষ ঢাকতে এখন আমার গায়ে কাদা ছিটাচ্ছিস। তুই এই রুম থেকে বের হবি কিনা সেটা বল। আমি কেন বেরোবো? এটা আমার রুম, তুই বের হ। গেট আউট ফ্রম মাই রুম, ইডিয়েট। আমি বের হব না। দেখি তুই কি করিস। আমি এখানেই থাকবো, এটা আমার খালার ঘর। তোর বাবা কি তোর নামে করে দিয়েছে এখনো সব? তুই আমার বাবার কথা তুললি? তোর আজ একদিন কি আমার একদিন, তোকে আজ আমি মেরেই ফেলবো। অবন্তী পাশে থাকা ড্রেসিং টেবিলের উপর থেকে একটা বড় লোশনের বোতল তুলে অনেকের দিকে ছুঁড়ে মারতে থাকে। অনেক সেটা দেখে ভয় না পেয়ে বরং আরও তেতে ওঠে। সে দ্রুত বিছানা থেকে একটা বালিশ তুলে নেয়। উরে বাবারে, কি বীরাঙ্গনা! অবন্তী দেখি যুদ্ধ শুরু করে দিয়েছে। এই নে তোর উপহার। বলেই অনেক সজোরে একটা বড় বালিশ ছুঁড়ে মারে অবন্তীর মুখের উপর। অবন্তী অপ্রস্তুত থাকায় বালিশের ধাক্কায় কিছুটা পিছিয়ে যায়।
এতে তার রাগ কয়েক গুণ বেড়ে যায়। সে নিচে পড়ে থাকা বালিশটা তুলে নিয়ে পাগলের মতো অনেকের দিকে ছুঁড়ে মারে। এই বদমাইছি, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে বালিশ মারিস? তোকে তো আজ আমি আস্ত রাখবো না। মারবই তো, তুই আমাকে অপমান করবি আর আমি কি তোকে আরতি দেব নাকি? হ্যাঁ, তুই একটা আস্ত করলা করলা ডাইনি। অবন্তী সোফা থেকে আরেকটা বালিশ নিয়ে অনেকের উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে শুরু হয় তুমুল বালিশ যুদ্ধ। রুমের চারিদিকে তুলো উঠতে শুরু করে। কেউ কাউকে এক বিন্দুও ছাড় দিচ্ছে না। অনেক অবন্তীর হাত ধরে টেনে বিছানার উপর ফেলে দিতে চায় আর অবন্তী অনেকের চুল টেনে ধরার চেষ্টা করে। রুমের ভিতরে এমন এক রণক্ষেত্র তৈরি হয়েছে। দুজনের মুখ থেকেই তীরের মতো বাক্যবাণ আর গালিগালাজ বের হচ্ছে। অনেক আর অবন্তী কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। অনেক অবন্তীর অনবরত বকুনি আর আক্রমণ সামলাতে গিয়ে এক পর্যায়ে বেশ রেগে যায়। সে বিছানা থেকে নেমে অবন্তীকে সজোরে একটা ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিতে চায়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় এক অভাবনীয় ঘটনা। অনেক যখন ধাক্কা দিতে হাত বাড়ায়, অবন্তী তখন নিজেকে বাঁচাতে একপাশে সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দ্রুত সরতে গিয়ে সে তার নিজের লম্বা শাড়ির কুচিটা পা আটকে ফেলে। ভারসাম্য হারিয়ে অবন্তী সামনের দিকে ঝুঁকে পড়ে, আর ঠিক একইভাবে অনিকও তাকে ধরতে গিয়ে পা পিছলে ধপ করে বিছানার উপর পড়ে যায়। অবন্তী নিজেকে সামলাতে না পেরে সরাসরি অনেকের শরীরের উপর এসে পড়ে, আর অবন্তীর ঠোঁট জোড়া গিয়ে অনেকের ঠোঁটের উপর এসে পড়ে। পুরো রুমটা যেন এক নিমেষেই নিস্তব্ধ হয়ে যায়। সময় যেন থমকে দাঁড়িয়েছে। দুজনের চোখ বড় বড় হয়ে একে অপরের চোখের দিকে আটকে আছে। পাশে সেই ঝগড়া, একে অপরকে দেওয়া গালাগালি আর বর্তমানের এই মারামারি, সব কিছুই যেন এক মুহূর্তের জন্য বিলীন হয়ে যায়। প্রায় 5 সেকেন্ডের জন্য তাদের ঠোঁট একে অপরের সাথে মিশে থাকে। অনেকের হৃৎপিণ্ড তখন বুনো ঘোড়ার মতো লাফাচ্ছে, আর অবন্তীর সারা শরীর বিস্ময়ে অবশ হয়ে আছে। দুজনের নিঃশ্বাস একে অপরের মুখে আছড়ে পড়ছে। ঠিক এই মুহূর্তেই রুমের দরজা ঠেলে ভিতরে ঢোকে কেয়া বেগম। তার হাতে পিঠার প্লেট, কিন্তু রুমের ভিতরে পা রাখতেই তার হাতের প্লেট যেন পড়ে যাওয়ার উপক্রম হয়। সারা ঘরে বালিশের ধুলো উড়ছে, বিছানার চাদর দলা পাকিয়ে আছে, আর তার মেয়ে অবন্তী একটা ছেলের উপর এভাবে পড়ে আছে দেখে তার মাথা একদম ঘুরে যায়। একে, তোরা এসব কি করছিস? অবন্তী, অনিক, তোরা কি পাগল হয়ে গেছিস নাকি? রুমের এ হাল কেন? মারামারি করলি কেন? মায়ের তীক্ষ্ণ চিৎকারে দুজনেরই হুঁশ ফেরে, যেন বৈদ্যুতিক শক খেয়েছে। এমনভাবে তারা দুজন দুদিকে ছিটকে সরে যায়। অবন্তী তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে নিজের শাড়ি ঠিক করতে থাকে। তার মুখ লজ্জায় আর রাগে একদম টকটকে লাল হয়ে গেছে। ওদিকে অনিকও বিছানা থেকে নেমে আমতা আমতা করতে থাকে। কেয়া ঘরের চারিদিকে তাকিয়ে বলে, আমার সাজানো ঘরটার কি অবস্থা করেছিস তোরা? তোরা কি এখানে যুদ্ধ করতে এসেছিস? এই তুলো কোথা থেকে আসলো? তোরা কি বালিশ ছিঁড়ে ফেলেছিস? অবন্তী, তোর কাছ থেকে আমি এটা আশা করিনি। তুই বড় হয়েছিস নাকি এখনো সেই ছোটবেলার মতো বাদর হয়ে রয়েছিস? মা, আমি কিছু করিনি। এই বদ ছেলেটা আগে আমার গায়ে বালিশ ছুঁড়ে মেরেছে, এ আমার রুম নোংরা করেছে। আমি তো শুধু নিজেকে বাঁচিয়েছিলাম। মিথ্যা কথা খালামণি। ও এসে আমাকে গন্ডার আর সুর পোকা বলে গালি দেওয়া শুরু করেছে। ও তো আমাকে মারতে আসছিল, আমি তো শুধু একটু আটকাচ্ছিলাম। তোমার মেয়েটা একটা আস্ত রাক্ষসী। কেয়া বেগম রাগ নিয়ে দুজনের দিকে তাকাই। তারপর কেয়া বেগম আর কোনো কথা শুনতে চায় না। তিনি হনহর করে এগিয়ে আসেন এবং দুজনের সামনে গিয়ে দাঁড়ায়। তিনি কোনো বাজবিচার না করে এক হাতে অনেকের কান আর অন্য হাতে অবন্তীর কান শক্ত করে ধরে। তারপর সজোরে দুই দিকে টান দিতে শুরু করে। অনেক হয়েছে তোদের নাটক। একজন শহরে শিক্ষিত মেয়ে আর একজন অনার্স পড়ুয়া ছেলে। তোদের কি ন্যূনতম কোনো কাণ্ডজ্ঞান নেই? তোরা খালার বাড়ি আর নিজের বাড়ির তফাৎ ভুলে গেছিস? এই বয়সে এসে তোরা রুমের মারামারি করছিস? লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। উফ খালামণি, লাগছে তো, ছাড়ো প্লিজ। কানটা তো আজ ছিঁড়েই যাবে। সকালে মা টেনেছে আর এখন তুমি টানছ। আমার কান কি রবার নাকি? আহ, ছাড়ো না। মা, ছাড়ো বলছি। আমার কোনো দোষ করিনি আমি। এই অসভ্য ছেলেটার জন্য সব হয়েছে। ওকে না আমার রুমে ঢুকবে? আমার কানটা ছাড়ো মা, খুব ব্যথা লাগছে। উফ! না,
আজ তোদের কাউকে আমি ছাড়বো না। তোরা যখন ছোট ছিলি তখন তোরা অনেক শান্ত ছিলি, আর এখন বড় হয়ে তোরা একে অপরের জানের দুশ্মন হয়ে গেছিস। তোদের এই বাদরামি আজ একদম সহ্য করব না। তোরা দুজনেই এখানে কান ধরে 20 বার উঠবস করবি, না হলে আজ রাতে কারো কপালে খাবার জুটবে না। দুজন একে অপরের কান ধরবি। কি বলছো খালামণি? উঠবস করব কেন? আমি না মেহমান? মেহমানদের সাথে কেউ এমন করে? ছাড়ো প্লিজ। আমি আর কখনো এই তিতা করলার সাথে ঝগড়া করব না। মা প্লিজ কানটা ছাড়ো, আমার চোখে পানি চলে আসছে। এই কেরোসিন তেলের জন্য আমার আজ এই দশা। আমি ওকে আর কখনো আমার রুমে ঢুকতে দেবো না। দয়া করে কানটা ছাড়ো। না, কোনো ছাড় নেই, শুরু কর। অবন্তী, এটা তোর খালাতো ভাই, আর অনিক, এটা তোর খালাতো বোন। কই তোরা একসাথে মজা করবি, ঘুরবি, তা না করে এই বয়সে মারামারি? দুজন আর কোনো উপায় না পেয়ে একে অপরের কাঁধ ধরে উঠবস করতে থাকে, তবে কেউ কারোর দিকে তাকাচ্ছে না। আবার একসাথে এ বয়সে কাঁধ ধরে উঠবস করা দুজনেরই করুণ দশা দেখে এবার তিনি একটু শান্ত হন। হয়েছে, এবার তোদের মারামারি। কান ছাড় এখন, সোজা হয়ে দাঁড়া। শোন অবন্তী আর অনেক, তোরা যে এই বয়সে এসে রুমে আর বিছানার নিয়ে এভাবে ঝগড়া করছিস, তোরা কি জানিস ছোটবেলায় তোরা কেমন ছিলি? তখন তো সারাক্ষণ একসাথে থাকতি, এমনকি রাতেও তোরা দুজনেই জোরাজোরি করে এক বিছানায় ঘুমাইতি। তোদের সেই বন্ধুত্ব দেখলে পাড়ার মানুষ অবাক হতো, আর এখন বড় হয়ে একে অপরের ওপর বাঘের মতো গর্জন করছিস। কেয়া বেগম ভালো করেই জানেন যে অবন্তী ছোটবেলা থেকে একটু বেশি জেদি আর বদমেজাজি। আসলে ওর রাগের পরিমাণটা অন্য সবার চেয়ে একটু বেশি, কিন্তু ছোটবেলায় সেই ঘনিষ্ঠতার কথা শুনে অনেক ভিতরে ভিতরে বেশ লজ্জায় পড়ে যায়। সে আর চোখে অবন্তীর দিকে তাকায়। অনেক অবাক হয়ে দেখে যে অবন্তীও লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাগী মেয়েটার চেহারায় এই লাজুক ভাবটা অনেকের বুকে তীরের মতো বিঁধছে। অনেক পাগলের মতো অবন্তীর দিকে তাকিয়ে থাকে। কাজল কালো মায়াবী চোখ আর ফর্সা মুখে রাগের আভা মিশে এক অদ্ভুত নেশা সৃষ্টি হয়েছে। অনেক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। অনেক মনে মনে ভাবে যে সে তো জীবনে কোনোদিনও নেশা করেনি, কিন্তু এখন তার মাথাটা কেন এমন ঝিমঝিম করছে। তবে কি নেশা করলে এমন অনুভূতি হয়? এই দুর্ঘটনাবশত চুমু খাওয়ার পর অনেকের রাগ এখন জল হয়ে গেছে। তার ভিতরের ঘৃণা এখন গভীর ভালোবাসায় রূপ নিচ্ছে। অবন্তী সত্যি অনেক বেশি সুন্দরী হয়ে গেছে। অনেক যদি আগে জানতো যে তার খালাতো বোন এত অপার্থিব রূপের অধিকারী, তবে সে অনেক আগেই এখানে আসার জন্য অস্থির হয়ে যেত। মনে মনে সে এক শক্ত প্রতিজ্ঞা করে ফেলে, বিয়ে যদি করতেই হয় তবে সে এই বদমেজাজি অবন্তীকেই করবে। প্রয়োজনে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে, তবুও অবন্তীকেই তার বউ হিসেবে ঘরে তুলবে। অনেক মুগ্ধ নয়নে অবন্তীর দিকে তাকিয়ে আছে, আর অবন্তী তখনও মেঝের দিকে তাকিয়ে নখ খুঁড়ছে। হঠাৎ অনেকের ঘোর কাটে অবন্তীর তীক্ষ্ণ প্রশ্নে। এই এভাবে কি দেখছিস না করে? কোনোদিন মেয়ে দেখিস নি নাকি? অনেক অবন্তীর গলার আওয়াজ শুনে আবারও ক্রাশ খায়। এমন সুন্দর মিষ্টি কণ্ঠ অনেক আগে কখনো খেয়াল করেনি। সে ভাবে যে করেই হোক অবন্তীকে তার নিজের করে নিতেই হবে, কিন্তু অনেকের মনে একটা কাটা খচখচ করছে। আসার সময় বাসে ওঠার আগে সে একটা ছেলের সাথে অবন্তীকে কথা বলতে দেখেছিল। অনেক আর ভাবতে পারছে না। সত্যটা সরাসরি যাচাই করার সিদ্ধান্ত নেয় সে। এসব ভাবতে ভাবতেই খালা হাতে খাবারের প্লেট নিয়ে আবারও রুমে আসে। খাবার রেখে চলে যান উনি। অবন্তী কিছু সময় পর ফ্রেশ হয়ে আসে। অনেকও আসে অবন্তীর কাছে। অনেক ফোনের ঘড়িতে সময় দেখে সন্ধ্যা 6:30। ঘরের আবহাওয়া এখন কিছুটা শান্ত। অবন্তী আপু, সারাদিনের জন্য আমি দুঃখিত। হয়েছে আর নাটক করতাম। সত্যি সরি অবন্তী আপু, প্লিজ মাফ করে দাও। না চিনে এমন করেছে। আচ্ছা ঠিক আছে, আমি জানি তুই আমার কোমরে হাত দিস না, তাই মাফ করে দিলাম। অবন্তী পিঠার প্লেটটা টেবিলে রাখতে রাখতে বলে, কি বলবি বল। তোমাকে বাসে ওঠার সময় তোমার সাথে একটা ছেলে ঘনিষ্ঠভাবে ছিল। ওই ছেলেটাকে মানে কোন ছেলেটা? তুই কি সব আজে বাজে কথা বলছিস এসব? কেন আপু, তুমি কি চেনো না ওকে? আসার সময় তোমার সাথে যে ছেলেটাকে দেখলাম সে তোমার কে হয়? আমি সব পরিষ্কার করে জানতে চাই। কই না তো।
ও তো আমার জাস্ট একজন ফ্রেন্ড হয়, বন্ধু ছাড়া আর কিছুই না। অনেক বুঝতে পারে অবন্তী ভয় পেয়ে ঠিকমতো মিথ্যা কথা বলতে পারছে না। অবন্তীর চোখে চঞ্চলতা দেখে অনেকের সন্দেহ আরও বাড়ে। সে পুরনো এক আবেগী কায়দা ব্যবহার করার পরিকল্পনা করে। অনেক বিছানা থেকে নেমে অবন্তীর হাতটা খুব মায়াভাবে শক্ত করে ধরে। দেখো অবন্তী আপু, ছোটবেলায় তুমি আমার কত ভালো বন্ধু ছিলে। আমরা একসাথে বড় হয়েছি। তুমি তো আমার একেবারে কলিজার বন্ধু ছিলা। যদিও ছোটবেলার সেসব কথা আমার ঠিকঠাক মনে নেই, তবুও আমি জানি তুমি আমার সাথে সব কিছু শেয়ার করতা, কোনো কিছু আমার কাছে লুকাতে না। এখন কি সেই বন্ধুত্ব হারিয়ে গেছে? অবন্তী অনেকের স্পর্শে আর আবেগ পাকা কথাই কিছুটা গলে যায়। সে আর নিজেকে সামলাতে পারে না। সে বলে, মানে সত্যি বলতে কি, ওই ছেলেটা আসলে আমার বয়ফ্রেন্ড ছিল, আমরা রিলেশনে আছি। কি বয়ফ্রেন্ড মানে? তুমি কি কি করেছো এসব? অনেকের চিৎকার শুনে অবন্তী ভয় পেয়ে যায়। অনেক বিছানা থেকে নেমে অবন্তীর দিকে বাঘের মতো এগোতে থাকে। অবন্তী ভয়ে পিছিয়ে যেতে থাকে। পেছাতে পেছাতে সে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে যায়। পালাবার আর কোনো জায়গা নেই তার। অনেক নিজের দুহাত দিয়ে অবন্তীর দুহাত দেয়ালের সাথে ঠেস দিয়ে চেপে ধরে, যাতে সে নড়াচড়া করতে না পারে। অবন্তী লজ্জায় আর উত্তেজনায় একদম লাল হয়ে যাচ্ছে। আর অনেক ওর প্রেমে পুরো পাগল হয়ে গেছে। সে ধীরে ধীরে নিজের মুখটা অবন্তীর ঠোঁটের কাছে নিয়ে আসে। অনেক এখন অবন্তীর উষ্ণ নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে। কি করছিস তুই এসব? অনেক চার বলছি, মার খাবি কিন্তু তুই। মা দেখে ফেললে তোর রক্ষা নেই। আমি কিন্তু তোকে মারবো বলে দিলাম। মারো, আমি তো তোমার হাতে মার খাওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকি। কিন্তু জান পাখি, তুমি যে প্রেম করছো এটা কি আমার খালামণি জানে? তুমি জানো তোমার মা জানতে পারলে কি হবে? অবন্তী আরও বেশি ভয় পেয়ে যায়। অনেক আরও কাছে সরে আসে। অবন্তীর হৃৎপিণ্ডে ধুকপুকানি অনেক নিজের কানে অনুভব করতে পারে। তার শ্বাস প্রশ্বাস তখন দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। অনেক জয়ী হওয়ার হাসি হেসে আরও একবার তার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকায়। খালামণিকে কি বলে দেবো সব, নাকি অন্য কোনো উপায়ে আমাকে খুশি করবা তুমি? অবন্তী একদম কুঁকড়ে যায় অনেকের এমন সান্নিধ্যে। সে বুঝতে পারছে অনেক আজ তাকে সহজে ছেড়ে দেবে না। তবে অনেকের কী থেকে কি হয়ে গেল সে নিজেও বুঝতে পারছে না। রেগেছিল, কিন্তু হুট করে এভাবে প্রেমে পড়া যায় অনেকটা ভাবেনি কখনো। অবন্তী একদম লাল হয়ে যাচ্ছে, আর অনেক ওর প্রেমে পুরো পাগল হয়ে যাচ্ছে। অনেক আস্তে আস্তে নিজের মুখটা অবন্তীর ঠোঁটের খুব কাছে নিয়ে আসে। অনেক এখন অবন্তীর নিঃশ্বাসের শব্দ আর গায়ের মিষ্টি ঘ্রাণ খুব স্পষ্ট শুনতে পাচ্ছে। দুজনের মাঝখানে দূরত্ব এখন নেই বললেই চলে। ঠিক তখনই অনেকে একটা বড় দীর্ঘশ্বাস নিয়ে অবন্তীকে ছেড়ে দেয়। অবন্তী তখনও ভয়ে আর উত্তেজনায় হাঁপাচ্ছে। তার বুকের ধুকপুকানি থামছে না। অবন্তী আপু, তোমার পারফিউমটা তো অনেক সুন্দর। খুব মিষ্টি একটা গন্ধ আসছে তোমার গা থেকে। অনেক দামি পারফিউম নিশ্চয়ই, তাই না? অবন্তী অবাক চোখে অনেকের দিকে তাকিয়ে থাকে। সে যেন নিজেকে বিশ্বাস করতে পারছে না। যে ছেলেটা কিছুক্ষণ আগে বাঘের মতো গর্জন করছিল, সে হুট করে এমন শান্ত আর রোম্যান্টিক হয়ে গেল কিভাবে? অবন্তী অনেককে বোঝার চেষ্টা করছে, কিন্তু তার চোখে তখনও বিস্ময় আর একরাশ প্রশ্ন। অনেক অবন্তী সেই অবাক হওয়া চাহনি খুব তৃপ্তি নিয়ে দেখে। অবন্তী আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। সে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায়। অনেক কিছুক্ষণ একা একাই হাসে। এরপর খালার দেওয়া হালকা নাস্তা খেয়ে ফোন নিয়ে অন্য রুমের বিছানায় এসে ওলটপালট হয়ে শুয়ে পড়ে। শুয়ে শুয়ে ফেসবুক চালানো শুরু করে অনেক। ফেসবুক স্ক্রল করতে করতে কখন যে রাত 9টা বেজে যায় অনেকের খেয়ালই থাকে না। খালামণির ডাকে অনেক ফেসবুকের জগৎ থেকে বাস্তবে ফিরে আসে। নিচতলা থেকে কেয়া বেগম জোরে চিৎকার করে ডাকছেন তাকে। অনেক খেতে আয় রে, রাত হয়ে গেছে অনেক। অনেক নিচে নেমে আসে। ডিনার টেবিলে অবন্তীও আছে, তবে সে একদম চুপচাপ। অনেক খুব স্বাভাবিকভাবেই সবার সাথে কথা বলে ডিনার শেষ করে। খাবার দাবার বেশ ভালোই হয়েছে। ডিনার শেষ করে হাত ধোয়ার পর কেয়া বেগম অনেককে নতুন রুমের কথা বলেন। অনেক শোন, অবন্তী রুমের পাশের রুমটা তোর থাকার জন্য রেডি করা হয়েছে। তুই এখন থেকে ওই রুমেই থাকবি। অবন্তীকেও বলেছি ও যেন তোর সাথে ঝামেলা না করে। ও আচ্ছা,
ঠিক আছে খালামণি, ওটাতেই হবে। অনেক নিজের নতুন রুমে চলে যায়। রুমে এসেই আবারও ফেসবুকে ঢোকে সে, কিন্তু না, এখন আর কিছুই ভালো লাগছে না তার। ইতোমধ্যে ফেসবুকের সব খবরাখবর দেখে শেষ করে ফেলেছে সে। একটা অস্থিরতা কাজ করছে অনেকের ভিতরে। সে তার পুরনো অভ্যেস মতো কল্পনার জগতে হারিয়ে যাওয়ার চেষ্টা করে। অনেক ছোটবেলা থেকে একটু কাব্যিক মনের অধিকারী। মনে মনে সে আবৃত্তি করতে শুরু করে নিজের প্রিয় কিছু লাইন। তোমাকে নিয়ে শত ভাবনা হৃদয়ে ভেবেছিলাম, পূর্ণ চাঁদের সমুজ্জ্বল আলোয় জ্যোৎস্না বিলাস করব, হৃদয়ে প্রেমের পুঁথি গেথে ভালোবাসার কথা শোনাবো, কিন্তু যা আজন্ম পাইনি, আমি পাইনি খুঁজে তোমাকে। হঠাৎ করেই চমকে ওঠে অনেক। তার কল্পনার আবেগ কেটে যায় ফোনের রিংটোনে। অনেকের এয়ারটেল সিমে এত বেশি পরিমাণে প্রমোশন SMS আসে যা বলার বাহিরে। খুব বিরক্তকর বিষয়। মেজাজটা একটু খিটখিটে হয়ে যায় তার। অনেক ভাবে এখন রুমে মন টিকছে না, তাই ছাদে যাওয়া দরকার। মন ভালো করার জন্য ছাদই এখন সেরা জায়গা। যেই ভাবা সেই কাজ। অনেক সোজা চলে যায় ছাদে। সিঁড়ি দিয়ে ছাদে উঠতেই রাতের শীতল হাওয়া তার গায়ে লাগে। ঘড়িতে তখন রাত 12টা বাজে। ওয়াও, এটা তো পুরাই আমার মনের মতো। আলো আদরের এই লুকোচুরি খেলা যে আমরা কল্পনারও বাইরে। ছাদের এক পাশে নিকষ অন্ধকার আর এক পাশে আবছা আলো। মাঝে মাঝে মেঘের আড়াল থেকে জ্যোৎস্নার আলো বেরিয়ে এসে প্রকৃতিকে আলোকিত করছে, আবার পরক্ষণে মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে। জ্যোৎস্নার এই আলো আধারের খেলা অনেকের হৃদস্পন্দন অনেক বাড়িয়ে দিচ্ছে। অনেক ভাবে এই রাত যদি কখনো শেষ না হতো তবে কতই না ভালো হতো। হৃদয়ের ভিতরের লুকোনো প্রেমগুলো কেন জানি আজ খুব নাড়া দিয়ে উঠছে। ছাদের অপর পাশে একটা টেবিল আর চেয়ার রাখা আছে। সেখানে আবছা ছায়া এসে চাদরের মতো বিছিয়ে আছে। অনেক সোজা গিয়ে চেয়ারে বসে পড়ে। এখান থেকে জ্যোৎস্না দেখতে অন্যরকম ভালো লাগছে অনেকের। হৃদয় শীতল করা একটা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। হুট করে অনেকের মনটা রোমান্টিকতায় ভরে ওঠে। সে যেন এই রাতের জন্যই এতকাল অপেক্ষা করছিল। তবে পরক্ষণেই তার মনটা কেমন জানি খারাপ হয়ে যায়। অনেকের খুব করে অবন্তীর কথা মনে পড়ছে। হঠাৎ পিছন থেকে কারো ডাক শুনে অনেক চমকে ফিরে তাকায়। আবছা আলোয় দেখা যায় অবন্তী দাঁড়িয়ে আছে। এই এত রাতে এখানে কি? ও অবন্তী আপু, আসো বসো এখানে। তা আমি কি সারা রাত দাঁড়িয়ে থাকবো নাকি? তুই তো নিজেই বসে আছিস আমার পছন্দের জায়গায়। এটা আমার সেট। হ্যাঁ জানি আপু, আমি তোমার জন্যই এখানে অপেক্ষা করছিলাম। মানে কি বললি? আমার জন্য অপেক্ষা মানে? মানে এরকম জ্যোৎস্নাময় রাতে হারিয়ে যেতে মন চায় দূরে, বহু দূরে, যেখানে নেই কোনো মানুষের সমাগম, নেই কোনো কোলাহল, যেথায় রয়েছে শুধুই রোমান্টিকতা আর সুখ আর সুখ। জানো অবন্তী আপু, আজও যেতে পারিনি সেখানে। আমি একা একা কি আর যাওয়া যায় বলো? কথাটা বলে অনেক অবন্তীর চোখের দিকে তাকায়। অবন্তীও অনেকের চোখের দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গেলে। তার চোখেও তখন হাজারো না বলা কথার ছায়া দেখা যায়। বাসের সেই ঝগড়াটে মেয়েটা আর এখানকার এই শান্ত অবন্তীর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এরপর তারা দুজনেই ছাদে বসে অনেক গল্প করে। পরদিন সকালে অনেকের ঘুম ভাঙে অবন্তী আপুর ডাকে। সারাটা দিন খুব সাধারণভাবেই কাটে। সারাদিনে অনেক বারবার অবন্তী আপুর দিকে তাকালেও অবন্তী তাকে এড়িয়ে চলার চেষ্টা করে। তবে বিকেলের দিকে অনেকের জীবনে ঘটে যায় এক অভাবনীয় ঘটনা। আপু, গ্রাম ঘোরাবে না? কেন রে, এত গ্রাম ঘোরার শখ কেন? এখনো রেগে আছো? আমি তো কালকের জন্য সরি বলেছি। ঠিক আছে, তাহলে চলো, গ্রাম ঘোরাবে তো? অবন্তী মনে মনে বলে। চান্দু, তুমি আমাকে বাসের সবার সামনে চড় মেরেছিলে, আমার অপমান করেছিলে, বাড়িতে আমার রুমের 12টা বাজিয়েছো। চলো গ্রামে, তোমাকে আজ বোঝাবো। অবন্তী কিছু সময় পর বলে, ঠিক আছে, বিকেলে রেডি থাকিস, গ্রাম ঘুরতে যাব। কথাটা বলে অবন্তী চলে আসে অনেকের থেকে। তারপর সে ফোন করে কয়েকজনকে। মনে মনে হাসে অবন্তী। ওদিকে অনেক তো খুব খুশি। রাগ থেকে ভালোবাসায় পরিণত হওয়া তার অনুভূতি অবন্তীর উপরে আরও গভীর হচ্ছে। সে অবন্তীকে যে কোনোভাবেই চায়। বিকেলে অনেকেরা গ্রামে হাঁটতে বের হয়। সে এই এলাকার রাস্তাঘাট খুব একটা ভালো চেনে না।
হাঁটতে হাঁটতে হঠাৎ একটা নির্জন মোড়ে এসে থামে। অবন্তী আইসক্রিম খাবে বলে অনেককে পাঠায়, অনেক আইসক্রিম আনতে যায়। তখনই অবন্তী একটা গলির ভিতর আসে, তার সামনে একটা ছেলে আসে। অনেক আইসক্রিম নিয়ে যখনই আসে, অনেক দেখে রাস্তার একপাশে দাঁড়িয়ে অবন্তী আপু একটা ছেলের সাথে কথা বলছে। কিন্তু অবাক করার বিষয় হলো এই ছেলেটা কালকে সেই ছেলেটা নয়, এটা সম্পূর্ণ অন্য একজন ব্যক্তি। অনেক নিজের মাথায় হাত দিয়ে ভাবার চেষ্টা করে, কালকে ছেলেটা যদি অবন্তী আপুর বয়ফ্রেন্ড হয়, তবে আজকের এই ছেলেটা আবার কে? অনেক এসব ভাবছে, ঠিক তখনই সে লক্ষ্য করে ছেলেটা অবন্তী আপুর হাত ধরে প্রচণ্ড টানাটানি করছে। অবন্তী আপু বারবার হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ছেলেটা তাকে ছাড়ছেই না। এই দৃশ্য দেখে অনেকের রক্ত মাথায় চড়ে যায়। সে এক মুহূর্ত দেরি না করে ওদের দিকে দৌড়ে দেয়। ওখানে পৌঁছে অনেক যা দেখে তাতে তার কলিজা কেঁপে ওঠে। অবন্তী আপুর ফর্সা হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে, আর নিচে পড়ে আছে ভাঙা কাচের চুড়ির টুকরো। ছেলেটা জোরে হ্যাঁচকা টান মারায় চুড়ি ভেঙে অবন্তী আপুর কবজি কেটে গেছে। অনেক ছেলেটাকে মারার জন্য তেড়ে যায়, কিন্তু অবন্তী আপুর দিকে তাকিয়ে তার পুরো শরীর যেন অবশ হয়ে যায়। সে দেখে অবন্তী আপু যন্ত্রণায় কুঁকড়ে আছে, আর তার চোখ দিয়ে পানি পড়ছে। অবন্তী আপুকে কাঁদতে দেখে অনেকের সমস্ত সাহস যেন বিলীন হয়ে যায়। আপু, তুমি ঠিক আছো? ছেলেটা কে? তুই কে রে? অবন্তীর হাত ধরেছিস কেন? অনেক চল এখান থেকে, ছেলেটা অনেক খারাপ। মেম্বারের ছেলে যখনই গ্রামে আসে আমার পিছু পড়ে থাকে, আজকে আমাকে দেখেই এমন করলো। দেখ ভাই, তোর সাথে পরে কথা হবে, আগে অমন্তীর হাতটা ঠিক করি। যা, চুপচাপ চলে যা। শালা, তোরে দেখে যেতে হবে মানে কি? দেখাচ্ছিস কাকে? কথাটা বলেই অনেকের মুখে ঘুষি দেয় বাপ্পি। অনেক আর চুপ থাকে না, সে ছুটে এসে বাপ্পির পেটে লাথি দেয়। অবন্তী ভয়ে চিৎকার করে ওঠে। লাথি খেয়ে বাপ্পি বমি করে দেয়। অনেক থাম, কি করছিস তুই? আপু, চলো এখান থেকে, আমি ভাইয়াকে ফোন করছি। কাজটা ঠিক করলি না, তোরে পরে দেখবো। ছেলেপুলে ডাকি। বাপ্পি হুমকি দিয়ে চলে যায়। অনেক তার বড় ভাইকে ফোন দেয়। হ্যাঁ অনেক, বল। হ্যালো ভাইয়া, ছোট খালার বাড়িতে মানে এই গ্রামের মেম্বারের একটা ছেলে আমার অবন্তী আপুর হাত কেটে ফেলেছে। ওই ছেলেটা ওকে অনেক কষ্ট দিয়েছে ভাইয়া, তুমি জলদি আসো, না হলে আমি ওকে মেরে ফেলবো। সে হুমকি দিয়েছে। আচ্ছা আচ্ছা, আমি আসছি, বাইক নিয়ে 2 ঘন্টার ভিতরেই আসছি। কল কেটে দেয় অনেক। রাস্তার মোড় থেকে বের হয় ওরা। অনেক দ্রুত নিজের পকেট থেকে রুমাল বের করে অবন্তী আপুর রক্তাক্ত হাতটা শক্ত করে বেঁধে দেয়। কিরে, তুই কাঁদছিস কেন? তোর চোখে পানি কেন? অনেক মনে মনে ভাবছে। আরে পাগলি, তোর চোখের পানি দেখে আমার কলিজা পুড়ে যাচ্ছে, আর তুমি বলছো কাছি কেন? অনেক প্রশ্ন এড়ানোর জন্য বলে, কই না তো অবন্তী আপু, আমি কাছি না। এই ছেলেটা এমন কি সব সময় করে? সে আসলে কে ছিল? কেন তোমার সাথে এমন করছিল? তখন তোকে মিথ্যে বলেছি, আসলে আমার বয়ফ্রেন্ড। কি কি বলছো? তোমার 2টা বয়ফ্রেন্ড? কালকে তো অন্য একজনকে দেখালে, আর আজ আরেকটা। তোরা তো জানে কাজ নেই, তুই আমার হাত ছাড় তো। অবন্তী আর কিছু না বলে রাগে আর যন্ত্রণায় দ্রুত পা চালিয়ে বাসার দিকে হাঁটতে শুরু করে। অনেক দৌড়ে গিয়ে অবন্তীর পাশে দাঁড়ায় এবং তার হাত ধরে একসাথে হাঁটতে শুরু করে। অনেকে আমার হাত ছাড়, তোকে না বলেছি আমার বয়ফ্রেন্ড আছে, তো বারবার কাছে আসিস কেন? হাতটা ছাড় তো। আমার বিশ্বাস হচ্ছে না, ছাড়বো না তোমার হাত। অবন্তী রেগে যায়, তবে কিছুই বলে না। কিছু দূর যেতেই হঠাৎ একটা গলি থেকে আরেকটা ছেলে বের হয়ে আসে। ছেলেটা অনিক আর অবন্তীর দিকে খুব সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছেলেটার নাম রাতুল। অবন্তী, তুমি না বলেছিলে তোমার কোনো বয়ফ্রেন্ড নেই, আর আমিই নাকি তোমার সব? তাহলে এই ছেলেটাকে, ও কেন তোমার হাত ধরে আছে? কে হয় সে তোমার? অনেক আরও অবাক হয়। তার মানে অনেক রেগে বাসের ভিতরে অবন্তীকে 12 ভাতারি বলেছিল? সেটা মিথ্যা নয়। শহরে একটা, গ্রামে 2টা বয়ফ্রেন্ড। অনেক বিরক্ত নিয়ে বলে, এই ছেলেটা আবার কে অবন্তী আপু? অবন্তী অনেককে জব্দ করার জন্য বলে, এও আমার বয়ফ্রেন্ড। মানে কি এসবের? তুমি কি সার্কাস শুরু করেছো নাকি? অবন্তী কোনো কথা না বলে সোজা হাঁটা শুরু করে। আর অনেক অবাক হয়ে ভাবতে থাকে
তার মানে এটা অবন্তী আপুর 3 নম্বর বয়ফ্রেন্ড। অনেক আবারও দৌড়ে গিয়ে অবন্তী আপুর সাথে হাঁটতে থাকে। কি হলো, কথা বলো না কেন? তোমার এত বয়ফ্রেন্ড কেন? তোর কোনো সমস্যা? আমার ইচ্ছে, তোর কি? অনেক আর কিছু বলে না। বাসায় একদম সামনে চলে এসেছে তারা। ঠিক এমন সময় আরেকটা ছেলে সামনে এসে দাঁড়ায়। জানো কেমন আছো? আর এই গাধার মতো ছেলেটা কে তোমার সাথে? তোমার পিছু পিছু ঘুরছে দেখছি। এবার অনেক আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে চিৎকার করে ওঠে। আপু, এই ছেলেটা আবার কোত্থেকে আসলো? এও কি তোমার? অনেকের কথা শেষ করতে না দিয়ে অবন্তী আপু খুব ঠান্ডা মাথায় উত্তর দেয়। হ্যাঁ, এ আমার বয়ফ্রেন্ড। এ কথা বলেই অবন্তী আপু অনেককে মাঝ রাস্তায় অবাক করে দিয়ে সোজা বাসার ভিতর চলে যায়। আর অনেক নিজের পোড়া কপাল নিয়ে ভাবছে, এই মেয়ে কি মানুষ নাকি বয়ফ্রেন্ডের খনি? তার মানে এটা অবন্তী আপুর 4 নম্বর বয়ফ্রেন্ড। অনেকের মাথায় তখন চক্কর দিচ্ছে। 4 বয়ফ্রেন্ডের হিসেব। সে বুঝতে পারছে না অবন্তী আপু তাকে নিয়ে কোনো মজা করছে নাকি সে আসলেই কোনো বড় ধরনের ঝামেলায় পা বাড়াতে চলেছে। অবন্তীর মাথাটা যেন বনবন করে চক্কর দিচ্ছে। নিজের হবু বউয়ের 4 বয়ফ্রেন্ড থাকবে, এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। বাসে সেই ঝগড়াটে মেয়েটা যে প্রেমের খনি হবে সেটা অনেকের কল্পনারও বাহিরে ছিল। হঠাৎ অনেকের চোখের সামনে চারপাশটা অন্ধকার হয়ে আসে। তীব্র মানসিক চাপ আর ক্লান্তিতে সে সেখানেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। যখন অনেকের জ্ঞান ফেরে, সে নিজেকে বিছানায় আবিষ্কার করে। চোখ মেলে দেখে পাশে খালামণি বসে কাঁদছে। কাছে দাঁড়িয়ে আছে অনেকের বড় ভাই অর্ণব, আর ভাইয়ের সাথে আরও 2জন লোক। অবন্তী আপু এক কোণায় অপরাধীর মতো মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। অনেকে চোখ মেলতে দেখে খালামণি হাউমাউ করে কেঁদে ওঠেন। কি হয়েছে রে বাবা তোর? হঠাৎ হঠাৎ এভাবে জ্ঞান হারালি কেন? আমাদের তো জান বেরিয়ে যাচ্ছিল ভয়ে। খালামণি, তুমি কেন কাঁদছ? আমার কিছুই হয়নি তো। আসলে রোদে একটু বেশি ঘোরাঘুরি হয়েছে, আর মাথায় অনেক বেশি চাপ ছিল তো, তাই এমন হয়েছে। তুমি একদম চিন্তা করো না। কথাটা বলতে বলতেই অনেক অবন্তী আপুর দিকে খুব কড়া চোখে তাকায়। অবন্তী আপুর সেই দৃষ্টি দেখে আরও কুঁকড়ে যায়। অনেক খালামণিকে কোনো মতে শান্ত করে ঘর থেকে বিদায় নেয়। এখন ঘরে শুধু অনেক আর অবন্তী আপু। অর্ণব ভাইয়া এখনও গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। অবন্তী ওই ছেলেটাকে ছিল যে তোর হাত কেটে ফেলেছে। অনেক ফোন করে আমাকে সব বলেছে। তোরা কি আমাকে কিছু লুকাচ্ছিস? তখন অবন্তী বলল, না মানে ভাইয়া, ওটা আসলে একটা বকের ছেলে। ও আমার হাত ধরে টানতেছিল। বুঝছি। আচ্ছা, আমি নিজেই খুঁজে নেব। শহর থেকে আমার লোক আসছে। ওই ছেলেকে আমি এই এলাকায় আর রাখবো না। অর্ণব ভাইয়া ঘর থেকে বেরিয়ে যায়। অবন্তী আপু ভাইয়াকে জমের মতো ভয় পায়, কারণ তার কোনো নিজের বড় ভাই নেই। অবন্তী তার বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ার কারণে ছোটবেলা থেকে সে অর্ণব ভাইয়াকে নিজের বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করে আর অনেক ভয় পায়। অনেক বিছানায় উঠে বসে অবন্তী আপুকে কিছুটা অভয় দেওয়ার চেষ্টা করে। তুমি এত ভয় পেও না অবন্তী আপু, আমি তো এখানে আছি। কিন্তু আমার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তোমাকে। কি প্রশ্ন তোর? এখন আবার কি বলবি? মনে করো তোমার যে এই 4টা বয়ফ্রেন্ড আছে, এই 4জনের সাথে যদি তোমার বিয়ে হয় আর 4জনের সাথে যদি একসাথে বাসর হয়, তখন তোমার ঠিক কেমন হবে? মানে কি? ছি ছি, তুই সব কি বলছিস অনিক? তোর মাথায় কি একটু গোবর ছাড়া কিচ্ছু নেই? কি অসভ্য ছেলে তুই! বারে, তুমি 4জনের সাথে তাল মিলিয়ে প্রেম করবে সেটা দোষের না, আর আমি একটু বাসের রাতে কথা বললেই দোষ? ওরে কথা, এতজনের সাথে আমার বাসর হলে আমি কি আর বেঁচে থাকবো নাকি? তুই কি চাস আমি মরে যাই? অবন্তী আপুর কথা শুনে অনেক হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। সে অবন্তী আপুকে আরও একটু ভয় দেখানোর জন্য বলে, এতক্ষণে কিন্তু ভাইয়া মনে হয় ছেলেগুলোকে খুঁজে বের করে ফেলেছে। বিশেষ করে 2 নম্বর বয়ফ্রেন্ডকে, মানে বাপ্পিকে তো আজ পুলিশে দেবে। অবন্তী খুব ভয় পেয়ে গেছে। অনেক বুঝতে পারে মেয়েটা এখন পুরোপুরি কোণঠাসা। এখন বলো কি করবে? 4টা জামাই কি একসাথে সামলাতে পারবে? না অনিক, আমি ভেবেছি আমি আর কখনো এসব করবো না। আমি সব কটাকে আজই ব্লক করে দেবো। আমি আর কোনোদিনও এসব নোংরামিতে জড়াবো না। আরে কাছে কেন পাগলি, আমি তো আছি, আমি সব সামলে নেব। সেদিনের মতো পরিস্থিতি শান্ত হয়। পরদিন বিকেলে যে ছেলেটা অবন্তী আপুর হাত ধরে টানাটানি করেছিল, সে ভয়ে অনেকের কাছে এসে মাফ চায়, কারণ অর্ণব ভাইয়ার লোকেরা ইতোমধ্যে তাকে খুঁজে বের করে শাসিয়ে দিয়েছে।
অনেক উদার মনে তাকে মাফ করে দেয়। এরপর ছেলেটা অবন্তী আপুর সামনে যায়। অবন্তী প্লিজ আমাকে মাফ করে দাও। তোমার ভাইয়ের লোকেরা আমাকে খুব মেরেছে। আমি তোমার হাত ধরে বলছি, আমাকে প্লিজ মাফ করে দাও। আমি কখনো তোমার সামনে আসবো না। ছেলেটা যখনই অবন্তী আপুর হাত স্পর্শ করতে যায় অমনি অনেকের মাথায় রাগ উঠে যায়। সে সজোরে এক চড় বসিয়ে দেয় ছেলেটার গালে। শলার করে শালা, যে কারণে আজ তোর এই অবস্থা, তুই আবার সেই একই কাজ করছিস? তুই কোন সাহসে অবন্তী আপুর হাত ধরলি রে? অবন্তী, আমি তোমার পা ধরছি, আমাকে তুমি মাফ করে দাও। আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না। ছেলেটা যেই অবন্তী আপুর পা ধরতে যাবে অমনি অনেক তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তোর এত বড় সাহস, তুই আমার বউয়ের পা ধরতে চাস? মরতে ইচ্ছে করছে তোর? অনেকের মুখে বউ শব্দটা শুনে খালামণি আর অর্ণব ভাইয়া হাঁ হয়ে অনেকের দিকে তাকিয়ে থাকে। অনেক খেয়ালই করেনি উত্তেজনায় সে কী বলে ফেলেছে। শুধু অবন্তী আপু লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। অনেক, তুই একটু আগে কি বললি রে? না মানে কত বড় সাহস আমার বউয়ের হাত ধরে? ও না না, মানে এটা তো আমার মুখ ফসকে বেরিয়ে গেছে ভাইয়া। আসলে ওর নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলাম তো তাই। অনেক আর সেখানে এক মুহূর্ত দাঁড়ায় না। লজ্জায় সে কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসে। এরপর কেটে যায় সপ্তাহখানেক। পরিস্থিতি অনেক বদলে গেছে। অবন্তী আপু এখন সারাক্ষণ অনেকের সাথেই থাকে। তারা একসাথে গল্প করে, মনের কথা শেয়ার করে। অনেক লক্ষ্য করে অবন্তী আপু কিছু একটা বলতে চায় কিন্তু বলতে পারছে না। একদিন অনেক অবন্তী আপুর রুমে গিয়ে দেখে সে সেখানে নেই। বিছানায় খুব সুন্দর একটা ডায়েরি পড়ে আছে। অনেকের খুব কৌতূহল হয়। সে জানে কারো ব্যক্তিগত ডায়েরি পড়া ঠিক না, কিন্তু সে নিজেকে সামলাতে পারে না। সে ডায়েরিটা হাতে নেয়। তার ভিতরে পড়ার ইচ্ছে থাকলেও অবন্তী আপুর হাতের লেখা দেখে সে মুগ্ধ হয়ে যায়। সে কেবল ডায়েরির পাতা উল্টাচ্ছে আর হাতের লেখা দেখছে। ঠিক তখনই অবন্তী আপু ঝড়ের বেগে ঘরে ঢোকে। ঠাস করে অনেকের গালে চর বসিয়ে বলে, তোর সাহস কি করে হয় আমার ডায়েরি পড়া? তুই তো নিয়ে অনেক। তুমি আমাকে মারতে পারলে অবন্তী আপু? আমি তো তোমার ডায়েরি পড়িনি, আমি তো শুধু তোমার হাতের লেখা দেখছিলাম। চুপ, একদম চুপ। তোকে চেনা হয়ে গেছে আমার। তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। তোর মতো চোর আর অসভ্য ছেলেকে আমি এই ঘরে দেখতে চাই না। অনেক কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। যাকে সে মন প্রাণ দিয়ে ভালোবাসলো সে আজ তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি হলো? তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ধরো আমার চোখের সামনে থেকে এখনই। অনেক আর দেরি করে না। অভিমানে তার বুক ফেটে যাচ্ছে। সে সোজা নিজের রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে বাস স্টপে চলে আসে। সে খালামণিকেও কিছু বলে আসেনি। প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া এই আঘাত সে মেনে নিতে পারছে না। অনেকের চোখে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সে বাসের জন্য অপেক্ষা করতে করতে ভাবছে, কি দোষ ছিল আমার? আমি তোর ডায়েরি পড়িনি। অবন্তী আপু আমার সাথে এমন করতে পারলো? বড্ড বেশি অভিমান হচ্ছে পাকলিটার ওপর। আসলে ওকে একটু বেশি ভালোবেসে ফেলেছিলাম তো, তাই কষ্টটা কোনোভাবেই সইতে পারছি না। অনেক কেঁদে ফেলে। অনেক এক কোণায় মাথা নিচু করে বসে আছে। চারপাশের মানুষগুলো কেমন যেন অদ্ভুত চোখে অনেকের দিকেই তাকিয়ে আছে। হয়তো তারা ভাবছে এই জোয়ান ছেলেটা জনসম্মুখে কেন এভাবে ফুপিয়ে কাঁদছে। অনেকের বুকের ভিতরটা তখন অপমানে আর বিরহে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সে মনে মনে ভাবছে যে অবন্তী আপুকে না পেলে সে এই জীবনে আর কাউকেই বিয়ে করবে না, যার জন্য সে সারা দুনিয়ার সাথে লড়তে পারে। সে কিনা তাকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিল। হঠাৎ অনেকের কানে ভেসে আসে কার যেন কান্নার আওয়াজ। অনেক চোখের পানি মুছে সামনে তাকাতেই নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। অবন্তী আপু তুমি এখানে? আর তুমি কাঁদছো কেন? বলতে বলতেই অনেক দাঁড়িয়ে পড়ে। অনেকের কথা শেষ হওয়ার আগেই অবন্তী আপু পাগলের মতো দৌড়ে এসে অনেককে জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে শুরু করে। অনেক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। সে এমন পরিস্থিতির জন্য একদমই প্রস্তুত ছিল না। অবন্তী আপু অনেকের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কথা বলতে থাকে। চলে যাচ্ছিস আমাকে ফেলে? একবার মুখ ফুটে চলে যেতে বলেছি বলে সত্যিই তুই চলে যাচ্ছিস? তুই কেন বুঝিস না যে আমি তোকে কতটা ভালোবাসি? তোকে কতভাবে বোঝানোর চেষ্টা করেছি যে আমি তোকে পছন্দ করি, কিন্তু তুই কেন বুঝিস না? আর এখন নিজেও কষ্ট পাচ্ছিস আর আমাকেও দিলে দিলে কষ্ট দিচ্ছিস। জানিস অনেক, তখন কেন তোর সাথে এত খারাপ ব্যবহার করেছি? খুব রাগ ছিল আমার তোর উপরে।
কারণ তুই আমাকে অনেক অপমান করেছিলি বাসে, তাই তোকে ইচ্ছে মতো বকা দিয়েছি যাতে তুই আমার গুরুত্ব বুঝিস। আর তুই হয়তো আমার ডায়েরিটা সত্যি পড়িসনি, কিন্তু জানিস ডায়েরির প্রতিটা পাতায় যে শুধু তোর নামই লেখা। অবন্তী আপু একদমে কথাগুলো বলে অনেককে আরও শক্ত করে জড়িয়ে ধরে। অনেক অবাক হয়ে লক্ষ্য করে যে সে অবন্তী আপুর উপর আর একটুও রাগ করে থাকতে পারছে না। নিজের উপরই তার রাগ হচ্ছে যে কেন সে ওই মায়াবী মেয়েটার উপর অভিমান করে রাখতে পারছে না। বাস স্টপের যাত্রীরা এখন আরও কৌতূহলী হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। কি রে অনেক, তুই কি আমাকে ভালোবাসবি না? তুই কি আমাকে গ্রহণ করবি না? টাকা আমার দিকে। অনেক অনিচ্ছার সত্ত্বেও অবন্তী আপুর মায়াবী মুখের দিকে তাকাই। অবন্তী আপুর সেই কাজল কালো মায়াবী চোখ দুটো কেঁদে কেঁদে লাল হয়ে ফুলে গেছে। এই চেহারার দিকে তাকালে পৃথিবীর কোনো পুরুষের সাধ্য নেই রাগ করে থাকার। অনেক আর পারল না নিজের অভিমান ধরে রাখতে। সে অবন্তী আপুকে খুব শক্ত করে জড়িয়ে ধরে তার যেন কোনোদিনও এই বন্ধন আলগা না হয়। অনেক অবন্তী আপুর মুখটা নিজের হাতের মুঠোয় নিয়ে ধীরে ধীরে ওর দিকে এগোতে থাকে। অনেক এখন অবন্তী আপুর গরম নিঃশ্বাসের শব্দ অনুভব করতে পারছে। হঠাৎ অনেক দুষ্টুমি করে অবন্তী আপুর চোখের উপর একটা ফু দেয়। অবন্তী আপু অমনি চোখ বন্ধ করে ফেলে। আর ঠিক এই সুযোগে অনেক ওকে ছেড়ে দিয়ে পকেট থেকে একটা লাল গোলাপ বের করে হাঁটু গেড়ে স্টেশনের প্ল্যাটফর্মে বসে পড়ে। অবন্তী আপু, তুমি কি আমার হাসি মুখের কারণ হবে? তুমি কি আমার জ্যোৎস্না রাতের সঙ্গী হবে? তুমি কি আমার শীতের রাতে মাখানো চাদর হবে? ছেড়ে যাবে না তো কখনো অনেক? জীবন থাকতে না অবন্তী আপু, জীবন থাকতে তোমাকে ছেড়ে যাওয়ার কথা আমি কল্পনাও করতে পারি না। এরপর থেকেই শুরু হয় তাদের জীবনের এক নতুন প্রেমময় কাহিনী।